দুটো অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই দুটো অঙ্ক করিয়ে দেবো। 3 আর 4, তাই তো? না 2 আর 4 কিছু একটা ছিল, দেখছি আমি কি কি ছিল হোমওয়ার্ক। এই যে 2 নম্বর অঙ্কটা কি করতে বলেছিল আমাকে? 2 নম্বর অঙ্কটা বলেছিল ফ্রম দ্য ফলোইং ট্রায়াল ব্যালেন্স অফ প্রশান্ত ঢালি, ঠিক আছে, ট্রেডিং এন্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে, ট্রেডিং আর পিএল করতে বলেছিল। চ দাগটা কাটি, ট্রেডিং আর পিএল। ট্রেডিং ডাউন। ট্রেডিং অ্যাকাউন্ট দাগটা কেটে দিলাম। দেখ, কেটে দিলাম ট্রেডিং অ্যাকাউন্ট। এখানে লিখতে হবে তোর ডেবিট, এখানে লিখতে হবে ক্রেডিট, ঠিক আছে? ভিতরে ভেতরে লিখে সময় নষ্ট করছি না, পার্টিকুলার রুপিস, ঠিক আছে তো? আচ্ছা, এবার পিএল অ্যাকাউন্টে দাগ কাটবো, সঙ্গে সঙ্গে পিএল অ্যাকাউন্টে দাগটা কাট। দাগটা কেটে না সুবিধা হবে একবারে। তাহলে এখানে লিখ ডেবিট, এখানে লিখ ক্রেডিট, এখানে লিখবো কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি লিখবো এখানে? ফর দা ইয়ার এন্ডেড কি লিখবো? ফর দা ইয়ার এন্ডেড, ঠিক আছে তো? তুই তো 9:30 স্কুল চলে যাবি, আমি আরো 30 মিনিট পরেই দেবো, পরে নিয়ে নিবি, ঠিক আছে? ফটো নিয়ে নিবি, ঠিক আছে? কোনো কিছু বাকি থাকবে তো? ফর দা ইয়ার লিখলি তো এখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে ফর দা ইয়ার এন্ড, ঠিক আছে তো? ট্রেডিং অ্যাকাউন্ট এখানে নিচে লিখবো, জায়গা যদি থাকে ছোট করে, ফর দা ইয়ার এন্ডেড, ঠিক আছে তো? এই যে লেখাগুলো লিখলাম, এই লেখাগুলো যদি ভুল হয় তাহলে নাম্বার কিন্তু কমে যাবে, বুঝছিস? এই যে অঙ্ক করতে হবে ট্রেডিং আর পিএল, এইটুকু করতে হবে তোকে, বুঝলি? এইটুকু ঠিকঠাক রাখতে হবে। এইটুকু ঠিকঠাক থাকলে তোকে 1 নাম্বার দিতে পারে, ঠিক আছে? মানে এটা যে ফরম্যাট গুলো ঠিকঠাক থাকবে। কি লিখলাম? ট্রেডিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট কি লিখলাম? পুরো লিখলাম, A/C লিখিনি। পরীক্ষা হলে A/C লিখতে পারবি না, ঠিক আছে? পুরো লিখতে হবে অ্যাকাউন্ট। আর কি লিখতে হবে? ফর দা ইয়ার এন্ডেড, ট্রেডিং এ ফর দা ইয়ার এন্ডেড হয়। এবার কোশ্চেন পর, কোশ্চেনটা পর। দেখ ফর দা ইয়ার এন্ড কত ছিল জানিস? ফর দা ইয়ার কত ছিল? এই দেখ কত বলতে পারবি? দেখে ফর দা ইয়ার কত আছে? 31শে মার্চ 24, লেখ ডেটটা লেখ, এখানে লেখ 31শে মার্চ 24, ঠিক আছে? আবার এখানে লেখ ফর দা ইয়ার কত লিখবো? 31শে মার্চ 24। একবার মনে করিয়ে দিই, ট্রেডিং অ্যাকাউন্টে কি আসতো? ট্রেডিং অ্যাকাউন্ট হচ্ছে একটা নমিনাল অ্যাকাউন্ট, ডেবিট দিকে সমস্ত খরচ আসে আর ক্রেডিট দিকে সমস্ত কি আসতো? ইনকাম আসতো। ট্রেডিং অ্যাকাউন্টে অনলি ডাইরেক্ট নেচারের আইটেম আসে, অন্য কোনো আইটেম কি বলেছিলাম? ডাইরেক্ট, অর্থাৎ ট্রেডিং এর ডেবিটে আসে ডাইরেক্ট এক্সপেন্সেস, ক্রেডিটে আসে ডাইরেক্ট ইনকাম। পিএল ওটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, ওখানে কি আসতো? ডেবিটে সমস্ত খরচা, ক্রেডিটে ইনকাম। তো ডেবিটে কি আসতো? ইনডাইরেক্ট খরচা, আর ক্রেডিটে কি আসতো? ইনডাইরেক্ট ইনকাম। কোশ্চেন মোটামুটি বুঝে গেলি? এবার অঙ্কটা আরম্ভ করতে হবে। দেখ একটা করে লাইন বাই লাইন, আমি আগের দিন লিখেও দিয়েছিলাম, যদি বুঝতে অসুবিধা না হয়। দেখ পারচেস, পারচেস, এই দেখ স্যার পারচেস এন্ড সেল দিয়েছে, ডেবিটে একটা আইটেম, ক্রেডিটে একটা আইটেম। স্যার কি করে বুঝবো কোনটা পারচেস? পারচেস সবসময় ডেবিট হয়। তাহলে এই ডেবিটে যে আইটেম আছে এটাকে বলে পারচেস, ক্রেডিটে যে আইটেম আছে তাকে বলে সেলস, ঠিক আছে? লিখবো পরে, ওয়েট, আমাকে দেখতে হবে অঙ্কের রিটার্ন আছে কিনা। এই দেখ, সেল রিটার্ন এন্ড পারচেস রিটার্ন, এটা দেখার দরকারই নেই, রিটার্ন আছে। ডেবিটে যে রিটার্ন হয় তাকে বলে সেল রিটার্ন, ক্রেডিটে যে রিটার্ন হয় তাকে বলে পারচেস রিটার্ন। এখানে সেল এন্ড পারচেস এর কথা ভাবতে হবে না, রিটার্ন, সেল এন্ড পারচেস মানে রিটার্ন দিয়েছে, রিটার্ন। ডেবিটের রিটার্নকে বলে সেল রিটার্ন, ক্রেডিটের রিটার্নকে বলে পারচেস রিটার্ন, ঠিক আছে? আমি কি শিখেছিলাম? ট্রেডিং করার সময় পারচেস রিটার্ন কি করতে হয়? পারচেস রিটার্ন থাকলে কি করতে হবে? আমার মুখের দিকে তাকিয়ে আছে, পারচেস থেকে মাইনাস করতে হয়, সেল রিটার্ন থাকলে সেল থেকে মাইনাস করতে হয়, ব্যাস। তাহলে চ দেখতে পারলি পারচেস কত? 65,400। পারচেস ট্রেডিং এর ডেবিটে এক লাইন ছেড়ে লিখবো, কারণ ওপেনিং স্টক থাকে। লেখ টু পারচেস, লেখ টু পারচেস কত ছিল? 65,400, তাই তো ছিল? ইনারে লিখলাম, আমি জানিস ইনারে লিখলাম রিটার্ন আছে, রিটার্ন আছে, এর থেকে রিটার্নটা মাইনাস করতে হয় জানি আমরা, পরে লিখছি রিটার্ন, দেখছি পরে।
আর এইদিকে কি লিখতাম বল, সেলস। এইদিকে লিখতাম কি, সেলস। সেলস কত ছিল দেখে নে, 1,20,000। সেলস ছিল 1,20,000, লিখ সেলস 1,20,000। এর থেকে মাইনাস করতে হয় রিটার্ন। ঠিক আছে, বুঝতে পারছিস তো? দেখ, একদম ধীরে সুস্থে করছি, কোনো তাড়াহুড়া নেই। রিটার্ন, পারচেস রিটার্ন কত ছিল বল, এখানে দেখে বল, বল আমি তো বললাম তো, বল দেখি এখানে পারচেস রিটার্ন কোনটা এই দুটোর মধ্যে? 1400 পারচেস রিটার্ন, সেল রিটার্ন 2,000। সেল রিটার্ন 2,000 আর এটা 1400 হয়ে গেল। নেক্সট, বিয়োগ টিয়োগ পরে করি, আর দেখে নিই, আগে দেখে নিন আর কি কি আইটেম আছে। তাহলে দেখ, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ওপেনিং স্টক কত বলেছে? 21,000। জানিস ওপেনিং স্টক কোথায় বসে? লিখে দে, এই যে ফাঁকা রেখেছিলাম না, এখানে লিখবো ওপেনিং স্টক 21,000। লেখ ওপেনিং স্টক 21,000। ওপেনিং স্টকটা কি ট্রেডিং এর ডেবিটে আসে, এটা কোনো সন্দেহ নেই, আগে বহু করেছিস। চলে আয় নেক্সট, চলে আয় নেক্সট। কি ছিল? ওয়েজেস। ওয়েজেস, ওয়েজেস কত দেখতে পাচ্ছি বল, ওয়েজেস দেখে বল, 10,000 টাকা। জানিস তো ওয়েজেস কোথায় আসে বল? ওয়েজেস কোথায় আসে বল দেখি? ডেবিটে। কার ডেবিটে? ট্রেডিং এর ডেবিটে। লেখ ট্রেডিং এর ডেবিটে, লেখ ওয়েজেস। ট্রেডিং এর ডেবিটে লেখ ওয়েজেস। কত টাকা বললাম বলতো ওয়েজেস? তো ওয়েজেস 10,000। বাইরে কেন স্যার বাইরে? এখানে ওর সঙ্গে কেন ইনারে? এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই বাইরে চলে গেল। নেক্সট চলে আয়, কি বলেছে ওয়েজেস এর পর? ফ্রেট এন্ড ক্যারেজ, বল দেখি এটা কোথায় বসে? ট্রেডিং এন্ড ডেবিটে। লিখে দে ট্রেডিং এন্ড ডেবিটে ফ্রেট এন্ড ক্যারেজ, টাকাটা দেখে দেখে লেখ। টু ফ্রেট এন্ড ক্যারেজ কত টাকা দিয়েছে বল? 3,500 টাকা। লিখে দে। অঙ্ক কঠিন না, তোকে অঙ্ক করলে বুঝতে হবে। ভুল হতে পারে, ভুল হলে তো ঠিক করে দেবো, কিন্তু করতে হবে, করলেই তুই বুঝতে পারবি। ট্রেড এক্সপেন্সেস বল, এটা কি? তো অব্দি তো করলাম, এত অব্দি আমি করে দিলাম, বল দেখি এই ট্রেড এক্সপেন্সেস এটা কি? এটা তো খরচা, তো ঠিক। কি খরচ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট, তাহলে কোথায় যাবে? পিএল এ যাবে। তাহলে পিএল এ যাবে কত টাকা বল, পিএল এ কত যাবে বল? 20,000 টাকা, এটা 20,000। তাহলে পিএল এ যাবে 20,000 ট্রেড এক্সপেন্সেস, তাহলে পিএল এ যাবে। পিএল এ দেখ, এটা পিএল, এই যে পিএল, তাই তো? এটা পিএল তো, পিএল এ যাবে। পিএল এর ডেবিটে লিখবো, খরচা তো ডেবিটে, টু ট্রেড এক্সপেন্সেস কত টাকা? কত টাকা? 20,000 টাকা, তাই তো? করতে হবে, বারো মানে করতে হবে, করতে গেলে কি হবে, ভুল হবে তো, তো ভুলটা তুই বুঝতে পারবি। তুই তোর কি সমস্যা, আচ্ছা এগুলো লিখিস কিন্তু, সব লিখে লিখে করিস, ঠিক আছে? এই চ্যাপ্টার অনেক নাম্বার আসবে কিন্তু, সুতরাং স্কিপ করতে পারবি না কিন্তু। নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা দেওয়া বল, অ্যাডভার্টাইজমেন্ট কত দিয়েছে দেখ? 8,500 অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কোথায় আসে বল? এটাও তো খরচা। প্রফিট এন্ড লসের ডেবিট দিকে, ডেবিট দিকে লেখ অ্যাডভার্টাইজমেন্ট, পিএল এর ডেবিটে লেখ টু অ্যাডভার্টাইজমেন্ট কত টাকা বল দেখতে পারলি? 8,500। ঠিক আছে, 8,500। এইগুলো না তো তোকেও বলছি, কিন্তু তুই মাঝে মাঝে কিন্তু মানে অসুবিধা হচ্ছে তো, যেগুলো দেখবি কোথায় কি অসুবিধা হচ্ছে, ঠিক আছে তো? এগুলো করতে করতে হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে তোকে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা হয়ে গেল অ্যাডভার্টাইজমেন্ট। নেক্সট কি হয়েছে? নেক্সট কোথায় গেল অ্যাডভার্টাইজমেন্ট পর, আর কি আছে? আর কিছু ছিল? হ্যাঁ স্যার, ইন্টারেস্ট। ইন্টারেস্ট কোন দিক লেখা, টাকাটা বল? ক্রেডিট দিকে। ইন্টারেস্ট দেখ, ডেবিটও থাকতে পারে, ক্রেডিটও থাকতে পারে, কিন্তু অ্যামাউন্টটা লেখা আছে ক্রেডিট দিকে। তাহলে ইন্টারেস্ট যদি ক্রেডিট দিকে লেখা থাকে, তার মানে কি? ইনকাম। ইন্টারেস্ট মানে কি? সুদ। সুদ কি হতে পারে? সুদ তো দিতেও পারিস, আবার নিতেও পারিস। যদি ডেবিটে হয় তার মানে তুই দিয়েছিস, ক্রেডিট হলে নিয়েছিস। তাহলে কোন দিক আছে? ক্রেডিট দিকে, তাহলে নিয়েছিস মানে কি? ইনকাম। ইনকাম কোথায় বসবে? ক্রেডিট দিকে বসে। এবার, এবার দেখ, ইনকাম তো এটা কি ডাইরেক্ট নাকি ইনডাইরেক্ট? এটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম। তাহলে লেখ এখানে ইন্টারেস্ট, এখানে লেখ, এক লাইন ছেড়ে লিখবি, হ্যাঁ এক লাইন ছেড়ে লিখবি, বাই ইন্টারেস্ট। কত টাকা ছিল? কত টাকা ছিল বল? 9,000। তোর কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? তাহলে চুপচাপ বসে থাকা মানে তো বোঝা যায় যে বুঝতে অসুবিধা হচ্ছে। দেখ, দেখ হয়ে গেছে, সব টাকা কমপ্লিট হয়ে যাবে, মেল কিছু নেই, মেল পাবি, কিছু নেই অঙ্কটার মধ্যে। এরকম ছোট ছোট অঙ্ক পরীক্ষায় আসবে, ছোট ছোট অঙ্ক আসবে পরীক্ষায়, ঠিক আছে? কঠিন অঙ্ক করবে কাদেরকে বলতো?
যে সমস্ত স্কুল একটু বেশি কঠিন করতে চায় তারা কঠিন করবে, নর্মাল স্কুলগুলোতে একদম সোজা করবে, একদম সোজা, এরকম সোজা সোজা কোশ্চেনই করবে, ঠিক আছে, নর্মাল স্কুলে করে দেবে, সোজা সোজা কোশ্চেন করে দেবে, ঠিক আছে। আগেরবার আমি দেখেছিলাম অনেক স্কুলের কোশ্চেনই খুব সোজাই লিখেছিল, ওই ক্রাইস্ট চার্চের কোশ্চেনটাই একটু ঘটোমটো করে দিয়েছিল, ঠিক আছে, তো ওদের স্কুলের কোশ্চেনটা একটু ঘটোমটো করেছিল, বাট ঠিকই ছিল সব কোশ্চেন, পড়ানোর মধ্যে সব এসেছিল। সমস্যা হয়ে গেছিল ক্যালকুলেটার নেই তো, এটাই সমস্যা, অঙ্ক তো সবাই পেরেছিল, বুঝতে পারলি তো, ক্যালকুলেটার নেই বলে সবচেয়ে বড় সমস্যা ছিল, কারণ এই পরীক্ষা হলে হিসাব করাটা খুব মুশকিল, টিচার মানুষ হিসাব করে দিতে পারবে কিন্তু স্টুডেন্ট হিসাব করতে পারবে না, অনেক বড় বড় ডির হিসাব করা মুশকিল, ব্যালেন্স শিট দিয়েছিল ওদের, অনেক আইটেম ছিল ব্যালেন্স শিটে, যখন অনেক আইটেম হয়ে যায় যোগ করা মুশকিল হয়ে যায়, ঠিক আছে, তো ওই যোগ করতে অর্ধেকের সময় চলে গেছিল, আর তারপর তার যোগ ঠোক করলো, আর ব্যালেন্স শিট তো পরীক্ষা হলে বসেই বুঝতে পারি অঙ্ক মিলেছে কি মেলেনি, আর তারপর যদি অতটা সময় নিয়ে যোগ করলো তারপর দেখলো মিললো না, তাহলে এফেক্টটা অন্য অঙ্কে পড়বে, অন্য অঙ্ক মিলবে না, আগে একটা অঙ্ক যদি না মেলে পরের অঙ্ক মিলবে না, এটাই হয়, এটা তোর এই নিচু ক্লাস না উঁচু ক্লাসেও এটা হয়, ভালো ভালো স্টুডেন্টের ক্ষেত্রেও ওটা হয়, খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, ওর প্রথম অঙ্ক যদি না মেলে না পরবর্তী ওর পরীক্ষা খারাপ হয়ে যাবে, শোন, এই জন্য পরীক্ষার আগে কখনো ব্যালেন্স শিট করতে নেই, ব্যালেন্স শিট টাচই করতে নেই, সবার লাস্টে করতে হবে ব্যালেন্স শিট, তুই প্রথমেই ব্যালেন্স শিট করলি, দেখলি মিললো না, ব্যাস পরের অঙ্কগুলো খারাপ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এবার দেখ আমাদের কি ছিল, আমাদের আর একটা অ্যাডজাস্টমেন্ট ছিল অঙ্কে, দেখ ক্লোজিং স্টক ছিল না 15,000 টাকা, ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কোথায় বসে বল দেখি, ট্রেডিং এর কেইটে লেখ ক্লোজিং স্টক 15,000, লেখ বাই ক্লোজিং স্টক, শেষ মিলিয়ে দে, বাই ক্লোজিং স্টক 15,000 বাইরে পাঠিয়ে দে, এটা হচ্ছে 1,18,000, এটা হচ্ছে 64,000, মিলিয়ে দেবো, 1,18,000 আর 15 হচ্ছে 1,33,000, কি বল, 1,33,000, এবার দেখ তোদের যেহেতু ক্যালকুলেটার নেই তাহলে তোদের কি করতে হবে, এখানে একটা দাগ কাটতে হবে, জানিস, যেহেতু তোদের ক্যালকুলেটার নেই, জানিস তো তোরা শিখেছিলাম, যেহেতু তোদের ক্যালকুলেটার নেই তাদের তোদের কিন্তু এখানে দাগ কাটতে হবে, করেছিলিস এরকম দাগ কেটেছিস তো, তোদের যেহেতু ক্যালকুলেটার নেই তাই তোদের এটা কাটতে হবে, তাহলে এখানে যোগ করব, কি করে যোগ করতে হয় জানিস তো তোরা, শিখেছিলাম যোগটা কি করে করতে হয়, দুটো শূন্য বসে যাবে, দুটো শূন্য বসে যাবে, 5 0 5 5 5, এটা হয়ে গেল 5, 3 4 7, 7 আর 1 8, আর এটা কত, 1 আর 6 7, 7 আর 2 9, 98,500, এটাই হয়েছিল, যোগ করে দেখতো, যোগফল কি 98,500 বেরিয়েছিল, আমি একটু ক্যালকুলেটরে চেক করে নিচ্ছি, 21,000 যোগ 64,000 যোগ 13,500, হ্যাঁ 98,500, এবার 1,33,000 থেকে বাদ দেবো, হচ্ছে, আমি একবারে করলাম, তোরা বুঝতে পেরেছিস কি করে হলো একবারে, দেখ, যদি যদি তুই অসুবিধা হয় লিখে করতে পারিস, আমি কি বাদ দিতে হয় কি, এইটা থেকে এইটা বাদ দিতে হবে তো, এইটা থেকে এই অ্যামাউন্টটা থেকে এইটা বাদ দিতে হবে, তাহলে কি করলাম, 1,33,000 থেকে 98,500 বাদ দেবো, তাহলে শূন্য শূন্য বসে গেল, ওপরে ওপরে শূন্য নিচে 5, তাহলে 5 কে 10 কত হয়, 5 হয়, তাহলে হাতে কত রইলো, ক্যারি রইলো 1, তাই তো, তাহলে 1 8 আর 1 কত 9, 9 থেকে 13 কত হচ্ছে 4, ক্যারি রইলো কত 1, 9 আর 1 10, 10 থেকে 13 কত হচ্ছে 3, বুঝতে পেরেছিস তো, অসুবিধা হলে আমি মুখে মুখে করলাম, আমি বুঝতে পেরে গেছি মুখে মুখে করলাম, তোরা রাফে করে নিতে পারিস যদি অসুবিধা হয়, অনেকের অসুবিধা হতে পারে, ঠিক আছে, তুই হাতে করে নিস, এই যেটা বেরোলো এটাকে কি বলে জানিস তো, টু, কি বলে এটা, টু গ্রস প্রফিট, সিটি, সিডি লিখিস কিন্তু, শুধু গ্রস প্রফিট লিখিস না, আর ভুল করে গ্রস প্রফিট অ্যাকাউন্ট লিখিস না কিন্তু, নাম্বার কেটে দেবে কিন্তু, গ্রস প্রফিট সিডি লিখতে হবে, লিখে নে সিডি, আমি আরো কথা লিখেছিলাম যে লিখতে পারিস তো খুব ভালো হয়, লিখতে পারলে তো খুব ভালো হয়, লিখতে পারলে খুব ভালো হয়, স্যার কি লিখবো, লেখ এখানে লেখ, এই গ্রস প্রফিট আমরা কোথায় নিয়ে যাই বলতে পারবি, পিএল অ্যাকাউন্টে নিয়ে ওই কথাটাই এখানে লিখতে হবে ইংলিশে,
লিখতে হবে কি ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্যাস ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস। আমি বারবার লিখতে পারলে তো খুব ভালো, লিখতে পারলে খুব ভালো, লিখতে পারলে খুব ভালো। ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখিস তো, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রান্সফার টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখিস তো। কমপ্লিট হলো, কমপ্লিট হলে আমরা নিচেরতে চলে যাবো। এখানে কি লিখবো, বাই, বাই কি লিখবো, বাই গ্রস প্রফিট বিডি, এটা লেজার কস্টিং তোরা শিখেই গেছিস, জানিস, এগুলো বলতে হবে না। কত বের করলাম বলতো, 34,500 না, 34,500 আর 9,000 নাকি, দেখতো কত, 34,500 আর 9,000, দুটো শূন্য 5, ঠিক আছে তো, 9 আর 4 13, 3 হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 43,500। হচ্ছে 28,500, 43,500 থেকে এটা 15,000 হচ্ছে, এটা ঘুমিয়ে করাই হলো, এটা সোজা। এটাকে কি বলে, টু নেট প্রফিট সিটি। নেট প্রফিট কোথায় নিয়ে যাই আমরা জানিস, নেট প্রফিট আমরা কোথায় নিয়ে যাই, ব্যালেন্স শিট। এটা কি লিখবে জানিস তো, ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, লিখবি ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটাকে লিখ ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। বেশ হয়ে গেল অঙ্কটা, এই অঙ্কটা দিয়েছিলাম হোমওয়ার্ক, সোজা ছিল এই অঙ্কটা, তো পারাই যেত। কি আটকে গেছিল, ভুল কি হয়েছিল এখানে, রিটার্নটা ভুল হয়েছিল, আর কিছু ভুলের জায়গা নেই, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, দেখি আরো 2-3 অঙ্ক করা যায় দেখি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি করা তোদের হয়ে গেছে তো। পরে যে অঙ্কটা দিয়েছিলাম কি করতে বলেছে, পরের অঙ্কটায় জাস্ট দেখ কি করতে বলেছিল, সেই অনুযায়ী দাগটা কেটে ফেল, যা যা বলেছিল সেই অনুযায়ী দাগটা কেটে ফেল, আর দাগটা কেটে যেটা যেখানে বসতে পারে বলে নিজের মনে হচ্ছে সেগুলো বোঝাতে থাক, নিজের মনে হচ্ছে সেগুলো বোঝাতে থাক, ওরা টুকতে থাকুক ততক্ষণ। বিজনেস স্টাডিজ গুলো বাড়িতে পড়ে পড়ে মুখস্থ করে করে লেখ, মানে পড়ে পড়ে খাতায় লেখ, তাহলে কি সুবিধা হবে, না দেখে দেখে লেখ, দেখে দেখে না, না দেখে দেখে লিখবি, মনে থাকবে, ওখানে ভুলে যায় তো। বেশ করে তোকে বলছি, শোন না, তোকে বলছি, তোর কিন্তু প্রচুর লিখতে পারছিস না তুই, পড়ে যে কোশ্চেনটা পড়লি পড়ে মুখস্থ করে খাতায় লেখ। এখন তো এইটুকু লিখতে হয় রে, আমাদের এক একটা কোশ্চেন লিখতে হতো কতক্ষণ জানিস, আমাদের এক একটা কোশ্চেন 4 পাতা 5 পাতা লিখতে হতো, একটা কোশ্চেনের অ্যান্সার হতো, 5 পাতা একটা অ্যান্সার লিখতে হতো বিজনেস স্টাডিজে। আমরা পরীক্ষা দিয়েছিলাম এইচএস 16 নম্বরের 12টা কোশ্চেন লিখেছিলাম, 6 ঘন্টা পরীক্ষা হতো, এইটুকু লিখতে হাবিয়ে যাচ্ছিস। আর আমরা 11-12 একবারে পরীক্ষা দিয়েছি, তো সেমিস্টার, ওই তো কয়েকটা চ্যাপ্টার, কিছুই তো নেই সিলেবাসে। আচ্ছা হয়ে গেল তো এটা, কত নম্বরটা করলাম, দুয়েরটা করলাম তাই তো, এরপরে কত নম্বর দিয়েছিলাম বল হোমওয়ার্ক, 4, 4 চলে আয়, 4টা দেখে নিই আগে কি করতে বলেছে, তারপর দেখছি করছি। এখানে কি করতে বলেছে, ট্রেডিং আর পিএল, এখানেও ট্রেডিং আর পিএল, স্যার মার্কসে কি আছে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে পরীক্ষায় করতে তোকে, এই যে তুই পড়বি কি পিপিআর, পিপিআর কি বলেছে, ট্রেডিং আর পিএল, ট্রেডিং আর পিএল, তাহলে কেটে ফেল, কেটে ফেল, টাকা টাকা, সময় নষ্ট করিস না, দাগ কাট। এখানে লেখ ট্রেডিং, এখানে লেখ ট্রেডিং অ্যাকাউন্ট, আর নিচে কি লিখবো, ফর দা ইয়ার এন্ডেড, ফর দা ইয়ার এন্ড কত দেখতে পাচ্ছি আমরা, 31/12/24। লিখবি, কারণ আমি বারবার লিখেছি কেন না, ভুল যেন না হয়, হয়তো লিখতে ভুলে গেলি, এইগুলো ভুল করবি না, পরীক্ষা লেগে আগে এটা লিখবি, অনেকে না পরীক্ষা লেগে কি করে বলতো, দাগটা কেটে কোনো রকম অঙ্ক আরম্ভ করে দেয়, উপরে লেখাগুলো লিখে নজর নাম্বার কেটে দেয়,
ঠিক আছে তো, সুতরাং এইগুলো ফোকাস করবি। ডেবিট ক্রেডিট, একটা কথা, পরীক্ষার হলে গেলি, তুই অঙ্ক করলি, পুরো অঙ্ক ঠিক করলি, তুই এটা লিখতে ভুলে গেলি, দেখ ভালো করে দেখে নি কি ভুলগুলো হয় ম্যাক্সিমাম স্টুডেন্ট, ডেবিট ক্রেডিট লিখতে ভুলে গেলি। এই অন্যায়ের কিন্তু মানে সমস্ত অন্যায়ের ক্ষমা হয়, এই অন্যায়ের ক্ষমা নেই। এই ডেবিট ক্রেডিট কিন্তু লিখতেই হবে যেখানে যেখানে ডেবিট ক্রেডিট হয়। আবার ভুল করে ব্যালেন্স শিটে কি ডেবিট ক্রেডিট লিখে দিল, ব্যালেন্স শিটে ডেবিট ক্রেডিটই হয় না। তো কি কি করতে হবে, কোন কোন ভুলগুলো করা উচিত নয়, যেই ভুলগুলো করলে পরীক্ষায় প্রচুর নম্বর কাটে, সেই জিনিসগুলো তোকে অ্যালার্ট রাখতে হবে। তুই 11-12 ডেবিট ক্রেডিট না লিখলেও হয়তো নাম্বার দিয়ে দেবে, কম নাম্বার দেবে, নাম্বার দিয়ে দেবে। তো কলেজে যদি ডেবিট ক্রেডিট না লিখিস, যদি একটা অঙ্কে 10 নম্বর 15 নম্বর কেটে জিরো দেবে, অঙ্ক মিললেও জিরো দেবে। ডেবিট ক্রেডিট যদি না লিখে, এটা বিশাল বড় অন্যায়, অপরাধ করে ফেলেছে সে স্টুডেন্ট। ডেবিট ক্রেডিট না লেখা, এটা মাথায় রাখতে হবে। কি বললাম বুঝতে পারছি, বারবার বলছি ডেবিট ক্রেডিট লিখতেই হবে। তুই অ্যাকাউন্টসে যত কিছু যেখানে ডেবিট ক্রেডিট হয়, ডেবিট ক্রেডিট তোকে লিখতেই হবে, এটা মাথায় রাখবি। যখনই অঙ্ক করবি, করার সময় আগে দেখে নিবি এখানে ডেবিট ক্রেডিট হয়, লিখেছিস তো না লিখিস নি, এই ভুলটা করা যাবে না, এটা বারবার বলছি। হ্যাঁ, তো এটাই তো হয় অ্যাকাউন্ট, সে তো আর কি বলবো। আচ্ছা বাদ দে, পিএল অ্যাকাউন্টটা কাট, লাইক প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ফর দ্য ইয়ার এন্ড কত ছিল, 31/12/24। কমপ্লিট করে ফেলছিস নে। তুই ট্রেডিং, তোদের প্রত্যেককে বলেছি পরীক্ষা হলে যখন কাটবি না, কোন অ্যাকাউন্টে যেন কতটা বড় দাগ কাটবি, ট্রেডিং এর আইটেম কম থাকে, কারণ আগের অঙ্কটা দেখলি তো কটা আইটেম থাকতে পারে ট্রেডিং এর, ডেবিট দিকে 3 থেকে 4টে আর ক্রেডিটে 2টো, ঠিক আছে, এই থাকে ট্রেডিং এ। পিএলএ ম্যাক্সিমাম আইটেম থাকে, পিএলএ সবচেয়ে বড় হয় পিএল। যে আমরা যে কলেজ লেভেলে যে অঙ্ক করাই, পিএল এর জন্য এক পাতা দাগ কাটি, বুঝতে পারলি, পিএলটা অনেক বড় হয়, ট্রেডিংটা অনেক ছোট হয়, ট্রেডিং এ বেশি হয় না, ট্রেডিং এর লেন্থ কত হবে, ট্রেডিং এর লেন্থ এইটুকু হয়, ট্রেডিং এর লেন্থ, আর পিএল এর লেন্থ ধর এতটা বড় হয়, বুঝতে পারছিস তো কি বললাম। মানে তুই বলতে পারিস পিএল এর পুরো একটা পাতায় যদি আমি 4 ভাগ ধরি, পিএল এর জন্য করবি হচ্ছে কত বলতো, 3 ভাগ, ট্রেডিং এর জন্য 1 ভাগ, মানে এরকম মাথায় রাখবি। কি বললাম বুঝতে পারলি তো, 1 ভাগ বা 1.5 ভাগ ট্রেডিং এর জন্য, এটা মনে রাখবি। তো এই অঙ্কে দেখ পিএল এ প্রচুর আইটেম আছে। দেখ, লিখছি দেখছি এক একটা করে, তার আগে এক একটা করে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, পরীক্ষার হলে যখন ফাইনাল অ্যাকাউন্ট করবি না, তুই না অ্যাডজাস্টমেন্ট গুলো একবার চোখ বুলিয়ে নিবি, তাহলে তোদের জন্য সুবিধা হবে। যেমন এখানে কি বলেছিল, গুডস ভ্যালুইং 2000 টাকা টেকেন বাই প্রোপ্রাইটার, ব্যবসার মালিক ব্যবসা থেকে 2000 টাকার গুডস তুলেছে নিজের প্রয়োজনে। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে 2000 টাকার গুডস তুলেছে। ব্যবসার মালিক যদি নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তোলে, তাকে কি বলে, ড্রয়িংস বলে, ড্রয়িংস বলে। তো ড্রয়িংস কি হয়, আজকে ধর আমি ব্যবসার মালিক, আমার ধর দোকান আছে, আমার দোকান থেকে গুডস তুললাম, তাহলে দোকানে গুডস বাড়ছে না কমছে, আমার দোকান আছে, আমার একটা দোকান আছে, আমার বাড়িতে খাওয়া দাওয়া করতে হবে, চালের দোকান আছে, দোকান দিয়ে চাল নিয়ে বাড়িতে নিয়ে চলে গেলাম, দোকানের যে চাল ছিল, চাল বাড়ছে না কমছে। তো সিম্পল ব্যাপার, এতক্ষণ তো এটাই বলছি। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে 2000 টাকার গুডস তুললো, তাহলে বিজনেসের গুডস কমে যাবে। গুডস বলতে কাকে বোঝায়, পারচেস, তাহলে পারচেস কমে যাবে। তার মানে এই এন্টিটার সঙ্গে কার লিঙ্ক আপ আছে, এর সঙ্গে কার লিঙ্ক আছে, পারচেসের লিঙ্ক আছে, মানে পারচেসের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে তো। তারপর কি বলেছে, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট তো করেছি আগে, তো কিছু না কিছু তো অঙ্ক করেছি। প্রভিশন ফর ব্যাড ডেট কার সঙ্গে সম্পর্ক থাকে, ভুলে গেছি, ডেটার্স এর সঙ্গে। ডেটার্স, তার মানে এই অ্যাডজাস্টমেন্টটা কার সঙ্গে লিঙ্ক আপ আছে, ডেটার্স এর সঙ্গে, তার মানে এটা পার্চের সঙ্গে, এটা ডেটার্স এর সঙ্গে, এটা জাস্ট দেখে নিবি অঙ্ক করার সময়। তো প্রথম দিকে ওপেনিং স্টক কত ছিল, 5,000 টাকা, জানিস ওপেনিং স্টক কোথায় বসে, লিখ লিখ লিখ, জলদি জলদি হাত চালাবি। ওপেনিং স্টক, লিখ টু ওপেনিং স্টক, কত টাকা বললাম, 5,000 টাকা, ওপেনিং স্টক 5,000 টাকা, জলদি হাত চালাবি।
নেক্সট কি বলেছে, মেশিনারি, মেশিন জানিস তো, দেখ লিখেও দিয়েছিলাম আগের দিন, মেশিন কোথায় বসে, মেশিন কি, ফিক্সড অ্যাসেটস, অ্যাসেট তো সেটা বসে, আমাকে ব্যালেন্স শিট করতে বলেছে না, তাহলে আসবে না। রিপেয়ার, রিপেয়ার কি জানিস তো, রিপেয়ার জানিস তো, আজকে আজকে ধর আজকে ধর তোর বাড়িতে ধর কোনো একটা মেশিন আছে বা এসি আছে বা ফ্রিজ আছে, ওটাকে মেশিনের মধ্যেই বলে, ওটা ধর খারাপ হলে কি করতে হয়, রিপেয়ারিং করতে হয়। তাহলে রিপেয়ারিংটা কি, খরচ, কি খরচ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট খরচ, কোথায় আসবে, পিএল এর ডেবিটে আসবে, পিএল এর ডেবিটে আসবে, দেখ পিএল এর ডেবিটে লিখিয়ে দিয়েছি 2000 টাকা, পিএল চলে যা, পিএল এর ডেবিটে 2000 টাকা লেখ, রিপেয়ার্স, টু রিপেয়ার্স কত, 2000 টাকা। এই অঙ্ক না মেলার ওপর নাম্বার হয় না, বুঝিস তো, তুই করার ওপর নাম্বার, বুঝতে পারলি তো, মিললে তো ফুল মার্কস পাবি, কিন্তু কেউ যদি মেলাতে না পারে সেও নাম্বার পাবে। কি বললাম বুঝলি, তুই পোস্টিং করে দিবি, তুই যেটা যেখানে জানিস সেটা সেখানে বসাবি, তার উপর তুই নাম্বার পাবি, আমার কথাটা বুঝতে পারলি, বসালেই নাম্বার, তুই যখন ছাড়াছাড়ি তো ব্যাপার নেই, বসালেই নাম্বার। এরকম অনেকে আছে, আগে যখন সিলেবাসে ছিল এটা ধর 10 নাম্বার ছিল, অনেকে দেখো 6-7 পেয়ে যেত, মেলেনি 6-7 পেয়ে গেছে, নাম্বার পাওয়া যায়, নাম্বার আছে প্রচুর, এখন তো 10 নেই, 5 আছে। দেখ শোন, রিপেয়ার হয়ে গেল স্যালারি, স্যালারি জানিস তো, এটা তো বলতে হবে না, লিখেও দিচ্ছে, আগে তো বুঝিয়েছিলাম, স্যালারি কোথায় বসে, পিএল এ ডেবিটে, পিএল এ ডেবিটে বুঝবে স্যালারি, লেখ 12,000, পিএল এ ডেবিটে লেখ 12,000 টাকা স্যালারি, কোথায়, পিএল এ ডেবিটে লেখ স্যালারি 12, তাহলে টু স্যালারি 12,000 টাকা। নেক্সট কি বলেছে পর, চেস, 65 আর 500 টাকা, লেখ পারচেস, কোথায় বসবে, ট্রেডিং এর ডেবিটে, লেখ টু পারচেস, সন্দেহ নেই এটা যে ইনারে বসবে, কারণ তো এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট জানিস তো, এই দেখ পারচেস, তো এবার পারচেস এটা কি কি হয়ে গেল, দেখ রাইট মানে ওপেনিং স্টক হয়ে গেল, ওপেনিং স্টক হয়ে গেল, মেশিনারি মেশিনারি তো হয়ে গেল, রিপেয়ার হয়ে গেল, স্যালারি হয়ে গেল, পারচেস হয়ে গেল, ঠিক আছে তো। আচ্ছা এবার দেখ পারচেস রিটার্ন, এখানে দেখতি পারচেস রিটার্ন কত ছিল, 1,500 টাকা, বসিয়ে দে, পারচেস আর কি করতে হয়, পারচেস থেকে মাইনাস করতে হয়, কি লিখবো, রিটার্ন বলে লিখ 1,500 টাকা, মানে সঙ্গে সঙ্গে মাইনাস করি নাহলে সমস্যা হবে, এখানেই রাখ মাইনাস করে 61,000 টাকা, ঠিক আছে তো। নেক্সট জানিস একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তুলেছিল, কত টাকার গুডস তুলেছিল দেখ, 2,000 টাকা, তাই তো, তাহলে কি হবে, 61 থেকে 2 মাইনাস করবো, মনে পড়ছে তো এটা, কত হবে, বাইরে বসবে 59,000, এটা বুঝতে অসুবিধা হয়নি তো, সে কি লিখবো বলে কথা, but এটা লিখতে, এটা বুঝতে অসুবিধা হয়নি তো, ব্যবসার মালিক ব্যবসা থেকে 2,000 টাকার গুডস তুলেছে, তা গুডস তোলা মানে গুডস কমছে, কি লেখা উচিত, ও বললো ড্রয়িংস, লিখতে পারিস, বাট আমার কাছে মনে হয় না ড্রয়িংস লেখা দরকার আছে, গুডস উইথড্রন লিখে রাখে বেটার লাগে লিখতে, গুডস উইথড্রন, কি লিখবো, গুডস উইথড্রন, মাইনাস দিলে গুডস উইথড্রন, মাইনাস দিলে গুডস উইথড্রন, ক্লিয়ার। নেক্সট চলে আয়, নেক্সট চলে আয়, ডেটার্স, জানিস তো তোরা, স্যার ডেটার্স তো আসে না, সে ডেটার্স ব্যালেন্স শিটে আসে, আসে না, সেলস রিটার্ন কি হয়, সেল থেকে মাইনাস হয়, আচ্ছা সেলস রিটার্ন সেল থেকে মাইনাস, চলে আয়, সেল কোথায় বসে, সেল তো এদিক বসবে, লেখ বাই সেলস, পরে দেখছি সেলস কত ছিল, মাইনাস করবো রিটার্ন, রিটার্ন কত ছিল, রিটার্ন সেলস রিটার্ন 1,000 টাকা, 1,000 টাকা, সেলস কত ছিল 1,07,000, তাই তো ছিল, দেখতো সেল 1,07,000, তো বাদ দিয়ে কত হচ্ছে, বাইরে বসিয়ে দিয়ে, কারণ এর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেলের আর কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, 1,06,000 হয়ে গেল, ক্লিয়ার হচ্ছে তো, বুঝতে পারছিস তো নাকি বুঝতে পারছিস না বল, করিয়ে দিলে তো খুব সুন্দর বুঝিয়ে যাস, ক্যাশ ইন অ্যান্ড ব্যালেন্স শিট, ক্যাশ অ্যাট ব্যাংক ব্যালেন্স শিট আসবে, হয়ে গেল, কি বুঝতে পারছিস, এই দিক সব মিটে গেল। এবার এইদিকে দেখ, ক্যাপিটাল ব্যালেন্স শিট আসবে না, সেলস লিখে দিয়েছি, ক্রেডিটার্স ব্যালেন্স শিট আসবে না, পারচেস রিটার্ন করে দিয়েছি, প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট জানিস তো, প্রভিশন ফর ব্যাড ডেট, ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলে ওল্ড প্রভিশন, কি বললাম, ওল্ড প্রভিশন বলি নাই, বলে ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশন থাকে তাকে বলে ওল্ড প্রভিশন, ঠিক আছে তো। এবার অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন থাকে তাকে বলে নিউ প্রভিশন, কি বললাম বুঝলি, দেখ অ্যাডজাস্টমেন্টে প্রভিশন দেখতে পাচ্ছিস, কোন অ্যাডজাস্টমেন্টে দেখ, এই যে এখানে যে প্রভিশন এটাকে বলে নিউ প্রভিশন, আর এটা হচ্ছে ওল্ড প্রভিশন, ঠিক আছে। এবার দেখতো কি বলেছে, প্রভিশন ফর ব্যাড ডেট কত হয়, 10%, 10%, তা আমি কি বললাম, কার উপর হয় প্রভিশন,
এবার তো বললাম কিন্তু ডেটার্স এর উপর আগের দিনও বলেছি ডেটার্স এর উপর। ডেটার্স কত ছিল? দেখ 12,000 টাকা। দেখ লিখে দিয়েছি। 12 যাবো 10% কত? তাহলে নিউ প্রভিশন কত বেরোলো? 1200। আর ওল্ড প্রভিশন কত আছে? বল দেখি, বড় কে? ওল্ড বড় না নিউ বড়? নিউ বড়। নিউ যদি বড় হয়, নিউ প্রভিশন যদি বড় হয়, তাহলে এই প্রভিশনটা কোথায় যাবে জানিস তো? অ্যাকচুয়ালি প্রভিশন কোথায় আগে বলে না, প্রভিশনটা কি? প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি? কি তুই বুঝতে পারছিস নাকি? ভালো করে এই পয়েন্টটা দেবে কিন্তু পরীক্ষা, এই পয়েন্টটা দেবে, ভালো করে পড়ে রাখ। প্রভিশন ফর ব্যাড ডেট জিনিসটা কি? ব্যাড ডেট মানে জানিস তো, টাকা পয়সা মেরে দিলে তাকে বলে ব্যাড ডেট। আর প্রভিশন ফর ব্যাড ডেট মানে আমি মনে করছি কবে মারবে, নাই মনে করছি নেক্সট ইয়ার আমার টাকাটা মেরে দেবে, আমার বিজনেসের কাস্টমার নেক্সট ইয়ার টাকাটা মারতে পারে, আমি মনে করছি নেক্সট ইয়ার টাকাটা মারতে পারে। ঠিক আছে, নেক্সট ইয়ার টাকা মারতে পারে, কত টাকা মারতে পারে? মনে করছি 10% মারতে পারে, 10%। তাহলে ডেটার্সের 10%, 1200 টাকা মনে করছি নেক্সট ইয়ারে মারতে পারে, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে তো? তার মানে এটা, এই টাকাটা মারতে পারি যে, এই যে আমি আজকে দাঁড়িয়ে মনে করছি, এটাকে বলে নিউ প্রভিশন। অ্যাডজাস্টমেন্টে যে প্রভিশন আছে তাকে বলে নিউ প্রভিশন। ট্রায়াল মানে যে প্রভিশন থাকে তাকে ওল্ড প্রভিশন। কোন প্রভিশন বড়, নিউ বড় না ওল্ড বড়? নিউ বড়। নিউ বড় হলে পিএল এর ডেবিটে আসবে, ওল্ড বড় হলে বল বল কেইটে আসবে। হ্যাঁ বল। ট্রায়াল ব্যাস তো দিয়ে, ট্রায়াল ব্যাস থোড়াই করবি তুই, তোকে ট্রায়াল ব্যাস করে দিয়েছে, তোকে তো ফাইনাল এখন করতে বলেছে। যদি নিউ বড় হয় তাহলে পিএল এর ডেবিটে, আর যদি ওল্ড বড় হয় পিএল এর ক্রেডিটে। প্রভিশন পিএল এরই আইটেম, প্রভিশন পিএল এরই আইটেম। প্রভিশন তো একদমই খরচা, ইনডাইরেক্ট খরচা। চলে আয় দেখ কোথায় লিখবো। বড়কে বললাম প্রভিশন, কোন প্রভিশন বড় বললাম? নিউ, নিউ বড়। তাহলে নিউ বড়, নিউ বড়, তাহলে পিএল তো আসবে, পিএল এর ডেবিটে আসবে, তাই তো? এর মানে লিখবো দেখ, টু প্রভিশন ফর ব্যাড ডেট, লিখবো নিউ। নিউ কি করে বেরোলো তোকে দেখিয়ে দে, নাহলে ভাই গিয়ে ভুলে যাবি। 12,000-এর উপর 10%, এইভাবে লিখবি 10%। হ্যাঁ, কারণ যেহেতু তোদের ক্যালকুলেটর, তাই না? তাহলে এরকম কাটাকাটি কত সুবিধা হবে, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল। তুই এরকম পরীক্ষা হলে কাটতে পারিস, কখন নাম্বার কাটবে এর জন্য। কত বেরোলো? 1200 টাকা। এখানে লিখবো 1200, ইনারে লিখবো, হ্যাঁ ইনারে। এর থেকে মাইনাস করবো কি বলতো? ওল্ড। ওল্ড প্রভিশন কত ছিল? 1000 টাকা। 1200 থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে? 200 টাকা। এখন বলি স্যার যদি উল্টোটা হতো, ধরুন ওল্ড বড় হতো, ধরুন ওল্ড বড় হতো, তখন তুই কি লিখতি? জাস্ট লিখে দেখে, তোকে লিখতে হবে। তুই লিখতি কি? বাই পিবিটি, আগে লিখতি ওল্ড, ধর ওল্ড 1200 মাইনাস করতি নিউ 1000। বুঝতে পারলি কি করতাম? বুঝতে পারলি কি করতাম? যদি, যদি ওল্ড বড় হতো তাহলে এরকম ভাবে লিখতাম, উল্টো হয়ে যেত। আশা করি বুঝতে পারলি। শেষ হয়ে গেছে নাকি? আর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নে। আর কি ছিল? ও একটাই ছিল ক্লোজিং স্টক, কত ছিল? 4,000 টাকা, বাকি তো সব শেষ। ক্লোজিং স্টক 4,000, বাই ক্লোজিং স্টক 4,000, মেলাবো হ্যাঁ। 1,06,000 আর 4, 1,10,000। সেটা আবার এদিকে লিখবো 1,10,000। 1,10,000 থেকে, এটা তো পারবি, 1,10,000 59 আর 5 যোগ করে কত হয়? 64,000। তাহলে 1,10,000 থেকে 64 বাদ দিলে কত হয়? 36 আর 10 46,000, 46,000। ঠিক আছে তো? টু গ্রস প্রফিট সিডি, কি লিখলাম? টু গ্রস প্রফিট সিডি, দেখিস তো কি লিখলাম? দেখ এখানে টু, কি লিখলাম? টু গ্রস প্রফিট সিডি, ঠিক আছে? দিয়ে দেবো। শনিবার মোটামুটি যতগুলো পারবি করে আনবি, মেলাতে পারবি না শিওর, মেলাতে বলছি না। করে আনবি, বুঝলি কি বললাম? করে আনবি, বসাবি, যেটা যেখানে বসে সেটা সেখানে বসাবি, ঠিক আছে তো? বাকিটাই বলে দেবো, কি বললাম বুঝতে পারলি তো? যেটা যেখানে বসে সেটা সেখানে বসাবি, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল তত অব্দি? হয়ে যায়। জানলে
সিক্স নাটা চোদ্দ আর দুশো, এটা 14,200 হচ্ছে। 46,000 থেকে 14,200 বাদ দিলে কত হচ্ছে? 800। 30,800। নো নেট প্রফিট সিডি। শেষ হয়ে গেল, অঙ্কটা শেষ। ঠিক আছে, দেখে নে। যে দুটো হোমওয়ার্ক দিয়েছিল আমি করিয়ে দিলাম। কমপ্লিট হলো, দেখে নে। কমপ্লিট তো, এটা কমপ্লিট হয়েছে তো? বুঝতে পেরেছিস তো? বুঝতে পেরেছিস তো? দেখি কতটা বুঝতে পেরেছি, দেখছি। তাহলে এখান দিয়ে ট্রেডিং পিএল এ কি কি অঙ্ক দিয়েছিলাম দেখি তো, প্রথম দিয়ে দেখি, হ্যাঁ। করবো, করতে থাক। 1 নম্বর অঙ্কটা ট্রেডিং পিএল করতে বলেছে। বিশাল বড় অঙ্ক, এটা বাড়িতে করতে পারবি, নিয়ে করে দেবো, বুঝছিস তো? অনেকটাই বড় অঙ্ক এটা। হ্যাঁ, পিএল বলবো এখানে। কঠিন অঙ্ক কিন্তু, হ্যাঁ। এটা অনেকটাই কঠিন অঙ্ক, যেটা অন্যান্য অঙ্ক করতে পারবি তুই, এই জন্য করছি। ফর দ্য ইয়ার এন্ডেড, একটা ফর দ্য ইয়ার এন্ড কত বলেছে অঙ্কটায়? আচ্ছা, আমি দেখে নিচ্ছি। 31/12/24, পরে মিলি। 31/12/24। আইটেম আসবে, ঠিক আছে তো? 5টা আইটেম আসবে রেটিং এর ডেবিটে, 5টার মতন আইটেম আসবে। মোটামুটি কতটা জায়গা রেখেছিস, হয়ে যাবে। ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্ট করলাম। ডেবিট, ক্রেডিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
এক নম্বর অঙ্কটা ফর দ্য ইয়ার এন্ডেড। অ্যাডজাস্টমেন্টের অঙ্কটা, তো অঙ্কটা হয় না, যখনই ফাইনাল অ্যাকাউন্ট করবি না আগে অ্যাডজাস্টমেন্ট পড়বি, এইসব বাদ দে, অ্যাডজাস্টমেন্ট পড়বি আগে। অ্যাডজাস্টমেন্ট দেখ কি কি অ্যাডজাস্টমেন্ট দিয়ে, দেখ কতগুলো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, 11টা অ্যাডজাস্টমেন্ট দিয়ে। পরীক্ষা থোড়াই এত দেবে, দেবে না, পরীক্ষায় দুটো তিনটে দেবে অ্যাডজাস্টমেন্ট। আমি চেষ্টা করি কি বলতো, আমি আগে তাই বলি, আগে ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে আগে অ্যাডজাস্টমেন্ট করে ফেল, অঙ্ক করতে হবে না, আগে অ্যাডজাস্টমেন্ট কর। আগে অ্যাডজাস্টমেন্ট কর, উপরে দেখতে হবে না, আগে অ্যাডজাস্টমেন্ট কর, দেখবি ভালো করে বুঝবি অ্যাডজাস্টমেন্ট। তোরাও চেষ্টা করি, তুই পরীক্ষা হলে তাই করতে পারিস। আমরা উঁচু ক্লাসে যে ফাইনাল অ্যাকাউন্ট করাই, আগে ওদের অ্যাডজাস্টমেন্টই করাই, মেন অঙ্ক করাই না, আগে অ্যাডজাস্টমেন্ট করাই। অ্যাডজাস্টমেন্ট করা শেষ হয়ে গেলে অঙ্ক শেষ হয়ে গেছে, উপরের জিনিস আর করতে হচ্ছে না। দেখ অ্যাডজাস্টমেন্ট পড় কি বলেছে এখানে, প্রথম অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে পড়। স্টক অন 31/12/24, বলতে এটা কোন স্টক, ওপেনিং স্টক না ক্লোজিং স্টক? ক্লোজিং স্টক। কত হবে 22। কোথায় বসে? সেখানে বসা, যেখানে বসে সেখানে বসা। ক্লোজিং স্টক কোথায় বসে? ট্রেডিং অ্যাকাউন্টের এইট দিকে লিখে দে, এই যে এরকম, কারণ একটু নিচে লিখি, কারণ উপরে সেল হয়, এখানে কি হয়, সেল হয়, তাহলে একটু নিচে লিখি। তাহলে কি লিখবো এখানে, বাই ক্লোজিং স্টক। লেখ কত টাকা দেখলাম, ক্লোজিং স্টক কত টাকা দেখলাম, ক্লোজিং স্টক 62 টাকা, হয়ে গেল, বসিয়ে দিলাম। বল, বুঝতে পারলি? অ্যাডজাস্টমেন্ট আগে কর তো সুবিধা হবে বেশি, বোঝা গেল তো? ক্লোজিং স্টক 22,000। নেক্সট কি বলেছে দেখ, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট, যেটা আগের অঙ্কে করালাম, যেটা মনে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্টে মনে হলো আগের অঙ্কে করেছিল। ওই যে ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে কি তুলেছিল, গুডস তুলেছিল। কস্ট অফ গুডস কি বলেছে, কস্ট অফ গুডস টেকেন বাই আর্টসে, ঠিক আছে তো, মানে ব্যবসা আর্টসেন কে, ব্যবসার মালিক, ঠিক আছে, ফর প্রাইভেট পারপাস, নিজের প্রয়োজনে 700 টাকার গুডস তুলেছিল। বলছে নো এন্ট্রি হ্যাজ বিন পাসড ফর দিস আইটেম, এর কোনো এন্ট্রি করা হয়নি। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তুলেছিল। কত টাকার গুডস তুলেছিল? 700 টাকা। ব্যবসার মালিক নিজের প্রয়োজনে গুডস তুলে কি এন্ট্রি হওয়া উচিত? এইবার আগের অঙ্কে করলাম, আগের অঙ্কে বললাম ব্যবসার মালিক নিজের প্রয়োজনে ব্যবসা থেকে গুডস তুললে গুডস কমবে, গুডস কমবে মানে পারচেস কমবে, পারচেস কমবে 700 টাকা। তাহলে খোঁজ পারচেস কত টাকা ছিল, খোঁজ পারচেস কত ছিল, খোঁজ, খোঁজ পারচেস কত ছিল, এই 1,85,000, ঠিক আছে, লেখ 1,85,000, মানে 1,85,000 তো, মানে লেখ এখানে এক লাইন ছেড়ে লিখবো টু পারচেস, টু পারচেস, লাইক বললো টু পারচেস 1,85,000 লিখে দিলাম। এবার ব্যবসার মালিক নিজের প্রয়োজনে কত টাকার গুডস বের করেছিল বল, 700 টাকা, তাহলে কি লিখবো এখানে, মাইনাস হয়ে গেল, গুডস উইথড্রন 700 টাকা, এখানে মাইনাস করে এখানে রাখবো 1,82,300 টাকা। একটা একটা করে মাইনাস করার সুবিধাটা কি জানিস তো, যে আমার কোনো সমস্যা হবে না, ক্যালকুলেটর নেই বলে আমি একটা একটা করে ফেলছি। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, বুঝতে পারলি তো, এক একটা করে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করবো। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলো। 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ, ওয়েজেস ইনক্লুড 1,000 টাকা, মানে ওয়েজেস যতটা ছিল, দেখ ওয়েজেস কত ছিল, দেখ খোঁজ ওয়েজেস কত ছিল, এই যে ওয়েজেস দেখতে পাচ্ছিস, ওয়েজেস কত টাকা ছিল, 35,700 টাকা। তো ওয়েজেস কোথায় বসে বল, ট্রেডিং এর ডেবিটে, লেখ লেখ লেখ, ট্রেডিং এর ডেবিটে লেখ, একটা একটা করে লিখতে থাক না। ট্রেডিং এর ডেবিটে আমি কি পারচেসিং আর কোনো আইটেম আছে, একটা লাইন ছাড়বি, বুঝছিস, এক লাইন ছাড়বি, এখানে এক লাইন ছাড়বি, এখানে জানিস তো, এই আগের অঙ্কে করেছিলাম রিটার্ন করেছিলাম, রিটার্ন রিটার্ন করেছিলাম, পারচেস রিটার্ন, সেল রিটার্ন, রিটার্ন তো থাকতে পারে, এই জন্য একটা লাইন ছেড়ে রাখ যদি থাকে।
কি লিখবো? টু ওয়েজেস। কত টাকা ছিল বলো ওয়েজেস? 35,700। ইনারে লিখলি কেন? অ্যাডজাস্টমেন্ট আমি আছে, আমি পড়ে নিয়েছি অ্যাডজাস্টমেন্ট, ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট আছে দেখে নিয়েছি। কি বলেছে ওয়েজেস দেখ, ওয়েজেস যত টাকা ছিল এর মধ্যে 1,000 টাকা আছে। কেন? কিসের 1,000 টাকা কিসের? ধর তুই যদি এসি কিনিস তাহলে এসি কি করতে হয় জানিস তো? ইনস্টল করতে হয় না? তেমনি মেশিন কিনলে মেশিনটা ইনস্টল করতে হয়। তো মেশিন কিনলে মেশিনটা ইনস্টল করতে হবে। তো মেশিন যে এসে ইনস্টল করে দেবে তাকে তো পেমেন্ট করতে হবে। তো মেশিন আজকে আজকে ধর তোর বাড়িতে ধর এসি লাগিয়েছিস, তাহলে এসিটা ইনস্টল করার জন্য যে আসলো তাকে তুই ইনস্টলেশন বাবদ কিছু টাকা দিলি, কাজটা করে তো তুই টাকা দিলি, এটাকে কি তুই ওয়েজেস দিলি? এটাকে কি ওয়েজেস বলে? এটাকে ওয়েজেস কাদের দিই? আমার কোম্পানিতে বা আমার ফ্যাক্টরি যে সমস্ত ওয়ার্কার কাজ করে তাদেরকে ওয়েজেস দিই, ঠিক আছে, যাদেরকে 12 মাস কাজ করে তাদেরকে ওয়েজেস দিই। তাহলে এটাকে ওয়েজেস বলা যায় না, এটাকে বলা হয় মেশিনের খরচ। বুঝতে পারলি তো? এই যে ওয়েজেস যত টাকা তোর মনে কর রেক্টিফিকেশন করেছিলি মনে আছে? এটাই ধর রেক্টিফিকেশন থাকতে কি করতি? ধর তুই মেশিনটা ইনস্টল করেছিস, মেশিন ইনস্টল করতে 5,000 টাকা লেগেছে, ঠিক আছে তো? এবার অ্যাকাউন্টেন্ট ভুল করে এটাকে ওয়েজেস দেখিয়ে দিয়েছে, তো রেক্টিফিকেশন করতাম না, ওই সেই এন্ট্রি দিয়েছে, এটা রেক্টিফিকেশন দিয়েছে। বলছে ওয়েজেস যত টাকা আছে তার মধ্যে 1,000 টাকা কি আছে? নতুন যে একটা মেশিন কিনেছিস, আমার কথাটা শুনছিস তো? প্রত্যেকে শোন, আজকে ধর তোদের একটা বাড়িতে একটা কারখানা আছে, ভালো করে শুনবি, তোর বাড়িতে ধর একটা কারখানা আছে, ঠিক আছে, কারখানায় তোর ওয়ার্কার আছে, ওদেরকে প্রতি মাসে ওয়েজেস দিতে 5,000 টাকা করে প্রতি মাসে ওয়েজেস দিস। কত হয়? 60,000 টাকা। ঠিক আছে, 60,000 টাকা ওয়েজেস দিস। এইবার ওই 60,000 টাকা ওয়েজেস ট্রায়াল ব্যালেন্স দেখাচ্ছে, এর মধ্যে তোর ফ্যাক্টরিতে একটা মেশিন লাগানো হয়েছে, মেশিন ইনস্টল করা হয়েছে, বাইরে থেকে একজন লোক নিয়ে আসা হয়েছে, সে 5,000 টাকা নিয়ে চলে গেছে ইনস্টল করার জন্য। তাহলে এটা কি মেশিনের খরচ নাকি এটা ওয়েজেস বলা যায়? মেশিনের খরচ। মেশিনটা ইউজ করার আগে মেশিনের পিছনে যা যা খরচা করা হবে তাকে বলে মেশিনের খরচ। অর্থাৎ এই 1,000 টাকা হচ্ছে মেশিনের খরচ, ওয়েজেস খরচ নয় এটা। তো ভুল করে ওয়েজেস এর মধ্যে নেওয়া হয়েছে, তাহলে কি করা উচিত? ওয়েজেস থেকে এটা মাইনাস করা উচিত। তাহলে ওয়েজেস থেকে মাইনাস করা উচিত, কোথায় গেল? ওয়েজেস থেকে মাইনাস করো, এখানে মাইনাস কর 1,000 টাকা। বুঝেছিস কি বুঝিসনি বল? লিখবি এখানে ইরেকশন, মাইনাস দিলে ইরেকশন। নাকি বুঝতে পারলি? না বুঝতে পারলে সমস্যা, এই পয়েন্ট যদি পরীক্ষায় দেয় সমস্যায় পড়ে যাবি, কিন্তু পয়েন্ট বুঝিস কিন্তু। ওয়েজেস এর মধ্যে 1,000 টাকা আছে, কিসের কিসের 1,000 টাকাটা কিসের? তুই মেশিনটা ইনস্টল করেছিস, মেশিন ইনস্টল করতে 1,000 টাকা লেগেছে, যে ইনস্টল করে দিয়েছে তাকে তুই 1,000 টাকা দিয়েছিস, সেটা তুই ওয়েজ যখন দেখেছিস না, এটা ওয়েজেস দেখানো। ওয়েজেসে কি দেখায়? ওয়ার্কারদের যে টাকাটা দিই, এটা কি ওয়ার্কার? যে মেশিন ইনস্টল করেছে ও কি তোর বাড়িতে 12 মাস এসে কাজ করতো ফ্যাক্টরিতে? না না, ও ইনস্টল করে চলে যাবে। বুঝেছিস কি বললাম? তো এটা এর মধ্যে দেখানো উচিত নয়, তাই মাইনাস করলাম। তাহলে এটা কি করা উচিত? এটা মেশিনের সঙ্গে দেখানো উচিত। নেক্সট চলে আয়, কি বলেছে? এটা হলো এর কোনো ওয়েজেস এর আইটেম আছে দেখে নে। এই দেখ দেখ ওয়েজেস দেখ, 6 আছে, 6 নম্বর পয়েন্ট আছে না? কি বলেছে? ওয়েজেস যত টাকা আছে তার মধ্যে ইনক্লুড 500 টাকা পেড টু অ্যান এমপ্লয়ি অ্যাজ অ্যান অ্যাডভান্স টু বি ডিডাক্টেড ফ্রম হিজ স্যালারি অফ দ্য নেক্সট ইয়ার। কি বলেছে এই লাইনটা? মানে একজন কোম্পানিতে একজন ওয়ার্কার এসে মালিককে বলছে আমার একটু সমস্যায় পড়েছে, মানে কোনো ওয়ার্কার যে সমস্যায় পড়ে ও তো কখন কার কাছে সাহায্য চাইবে বল? মালিককে বলছে মালিক আমি তো সমস্যায় পড়েছি, আমাকে কিছু টাকা ধার দিন, বা আমাকে কিছু আমার যে আমার যে মানে আমার যে মজুরি হয়, বাংলায় মজুরি বলে, ইংরেজি বলে ওয়েজেস, আমার যে ওয়েজেস হয় না, বলছে তোমার ওয়েজেস আমি পুরো মিটিয়ে দিয়েছি, পুরো টাকা পুরো মিটিয়ে দিয়েছি। বলছে না আমার খুব সমস্যায় পড়েছি, তুমি যদি কিছু টাকা দাও আমার খুব সুবিধা হয়, আমি পরের বছর তো আবার কাজ করবো তখন কাটাকাটি করে নিই। এটাকে কি ওয়েজেস বলে? অ্যাডভান্স বলে, বা যাকে প্রিপেড বলে। তাহলে অ্যাডভান্স ওয়েজেস আমরা অ্যাকাউন্টস করি কোন মাসে জানিস? অ্যাকাউন্টস করি 12 মাসের অ্যাকাউন্টস করি। তাহলে মালিক তো 12 মাসের টাকা দিয়ে দিয়েছে, ও আরো টাকা মালিকের থেকে অ্যাডভান্স নিয়েছে। তো অ্যাডভান্স নিয়েছে, তাহলে আজকে ওয়ার্কার যদি কোম্পানি থেকে বা মালিকের থেকে বা ফার্মের থেকে টাকা অ্যাডভান্স নেয়, মালিক এর বেনিফিট কবে পাবে? পরের বছর পাবে, ঠিক আছে? তাহলে বেনিফিট কবে পাবে? বেনিফিট পাবে পরের বছর, এই বছর তো পাবে না। বেনিফিট যদি এই বছর পাওয়া হয় তাকে বলে খরচ, ঠিক আছে? আর বেনিফিট যদি পরের বছর পাওয়া হয় তাকে বলা হয় অ্যাসেট, তাই তো? তার মানে এখানে কি বলেছে? ওয়েজেস যত টাকা আছে তার মধ্যে 500 টাকা ওয়েজেস এমপ্লয়িকে অ্যাডভান্স দিয়েছে, 500 টাকা এমপ্লয়িকে অ্যাডভান্স দিয়েছে। এটা কি বলে? অ্যাডভান্স ওয়েজেস। অ্যাডভান্স ওয়েজেস থাকলে কি করা উচিত? মাইনাস। আচ্ছা মাইনাস প্লাস এর ব্যাপারটা বুঝে নে, কেন মাইনাস? ধর আমি তোকে মানে তোকে বেসিক অ্যাকাউন্টিংটা আমি ফার্স্টেই শিখিয়েছিলাম। ধর আজকে ধর আমার কোম্পানিতে ধর সাপোজ ধর
জানুয়ারি থেকে ডিসেম্বর মাস, ঠিক আছে? একজন এমপ্লয়ি কাজ করতে এসছে, ওকে বলছে প্রতি মাসে 5,000 টাকা করে মাইনে দেবো, প্রতি মাসে 5,000 টাকা করে দেবো। তো 12 মাস কাজ করেছে, ওকে আমি কত টাকা দিয়েছি জানিস তো? 12 মাস কাজ করলে কত টাকা দেওয়া উচিত? 5,000 ইন্টু 12, 60,000 টাকা। ভালো করে বুঝিস কিন্তু গল্পটা, ঠিক আছে তো? ও জানুয়ারি মাস কাজ করেছে, জানুয়ারি মাসের টাকা জানুয়ারিতে দিয়েছি, ফেব্রুয়ারি কাজ করেছে ফেব্রুয়ারিতে দিয়েছি, মানে মেতে কাজ করে, মানে যেই যেই মাসে কাজ করে সেই মাসেই টাকা দিয়ে দিয়েছি। ভালো কোম্পানি হলে কি হয়, যেই মাসে কাজ করে সেই মাসে 31 থেকে মাইনা পেমেন্ট করে দেয়, ঠিক আছে তো? তো ধর আমার কোম্পানি একজন এমপ্লয়ি জানুয়ারি মাসে কাজ করছে, জানুয়ারি মাসে মাইনা জানুয়ারিতে দিয়েছি, ফেব্রুয়ারিটা ফেব্রুয়ারিতে, মার্চেরটা মার্চে, এপ্রিলটা এপ্রিলে, মেটা মেতে, জুনেরটা জুনে, জুলাইয়েরটা জুলাই, আগস্টেরটা আগস্টে, সেপ্টেম্বরটা সেপ্টেম্বরে, অক্টোবরটা অক্টোবরে, নভেম্বরটা নভেম্বরে, ডিসেম্বরটা ডিসেম্বরে। মাইনা অনেকে কি করে, জানুয়ারি মাইনাটা ফেব্রুয়ারিতে দেয়, এরকম করেনি, মাসেরটা মাসে দিয়েছে। তাহলে ওকে দিয়ে আমি 12 মাস কাজ করিয়েছি, এমপ্লয়িকে ওয়ার্কারকে দিয়ে 12 মাস কাজ করিয়েছি, ওকে আমি 60,000 টাকা দিয়েছি। তাহলে তার মানে আমি এমপ্লয়ি থেকে কত টাকার বেনিফিট নিয়েছি? 60-এর বেনিফিট নিয়ে 60 পেমেন্ট করেছি, পুরো পেমেন্ট হয়ে গেল। তারপর আবার আসলো ওই এমপ্লয়ি, বললো কি, বা ওয়ার্কার আসলো, বললো কি আমাকে যদি আরো 10,000 টাকা ধার দেওয়া হয় খুব সুবিধা, আমি সমস্যায় পড়েছি। তো মালিক ওকে আরো 10,000 টাকা দিয়ে দিল, 10,000 টাকা দিয়ে দিল। তাহলে এই বছর মালিক এমপ্লয়িকে কত টাকা দিল? 70,000 টাকা দিল, কিন্তু চার্জ নিল কত টাকা? জানিস তো কি বলে অ্যাকাউন্টস, কি বলে? অ্যাকাউন্টস বলেছে বেনিফিট নেওয়াকে খরচ বলে। তাই বেনিফিট কত নিয়েছে, 60 নিয়েছে না 70 নিয়েছে? তাহলে আমার দেখানো উচিত কত, 60ই তো দেখানো উচিত, কিন্তু পেমেন্ট তো ওই 70,000 টাকা। তাহলে কি করলে 60 হবে? 70 থেকে 10 মাইনাস করতে হবে। এই 10,000 টাকার বেনিফিট কবে পাবো? পরের বছর পাবো। যার বেনিফিট পরের বছর পাবো সেটাকে নেব। তাহলে এই অঙ্কে দেখ কি বলেছে, ওয়েজেস কত ছিল, যা ছিল ছিল ওয়েজেস 35,700 থেকে কত বাদ দিয়েছিলাম ওখানে বল, 1,000 টাকা, 34,700। 34,700 কোম্পানি এমপ্লয়িকে পেমেন্ট করে দিয়েছে, যা আমাদের 500 টাকা পরের বছর। তা পরের বছরের ওয়েজেস, এর বেনিফিট কি এই বছর পাবো নাকি পরের বছর পাবো? তা পরের বছর যদি বেনিফিট পাই তাহলে সেটা কি এই বছরের খরচ নাকি পরের বছরের খরচ? তাহলে এই 500 টাকা নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? বল, হিসাব করে বল, নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? নেওয়া তো উচিত নয়, তো ভাবছিস কি কি বলবো, নেওয়া উচিত কি নেওয়া উচিত, কি বলবো? নেওয়া উচিত নয়। আরে এই 500 টাকার কাজ তো এই বছর করাইনি, 500 টাকা তো ওয়ার্কার আমার থেকে অ্যাডভান্স নিয়েছে। ও বলেছে এই কাজটাই, 500 টাকার কাজটাই পরের বছর করে দেবো। তাহলে আমি তো 500 টাকার বেনিফিট তো পরের বছর পাবো। তাহলে এটা কি 500 টাকা এই বছর খরচ না, এটা মাইনাস করতে হয়, ঠিক আছে? তার মানে কি বললাম, এটাকে বলে অ্যাডভান্স ওয়েজেস। 500 টাকা মাইনাস কর, মাইনাস কর 500 টাকা অ্যাডভান্স ওয়েজেস বলে, এখানে মাইনাস কর অ্যাডভান্স ওয়েজেস বলে লিখ 500 টাকা, অ্যাডভান্স বলে লিখ 500 টাকা। দেখ ওয়েজেস এর কি, আরেকটা ছিল 7 নম্বর, আউটস্ট্যান্ডিং ওয়েজেস, মানে কিছু ওয়ার্কারকে না পেমেন্ট করা বাকি রেখে দিয়েছি, মানে বুঝতে পারছিস তো কি বললাম, পেমেন্ট করেই নি, 1,500 টাকা পেমেন্ট করেই। তার মানে কি, আউটস্ট্যান্ডিং মানে কি, কোম্পানিতে কোনো ওয়ার্কার ছিল, কোনো একজন ওয়ার্কারের মাইনা বাকি রেখে 1,500 টাকা বাকি রেখেছি, এটাকে তো আউটস্ট্যান্ডিং ওয়েজেস বলে। তার টাকা বাকি রেখেছি, তাহলে বল এই 1,500 টাকার কাজ কোম্পানি নিয়েছে কি নেয়নি? নিয়েছে। তাহলে নিলে তাকে কি বলে, খরচ। বেনিফিট কাজ নিলে তাকে কি বলে, খরচা বলে। বেনিফিট নিয়েছি, কাজ নেওয়া মানে বেনিফিট না, বেনিফিট নিয়েছি 1,500 টাকা বেনিফিট নিয়েছি, তাহলে আমার খরচ। আর খরচ হলে এটা দেখাতে হবে। তাহলে এটা কি করা উচিত, 1,500 টাকা কি মনে হয়, যোগ করা উচিত না বিয়োগ করা উচিত বল দেখি? যোগ, তাহলে আউটস্ট্যান্ডিং যোগ। চলে যা আউটস্ট্যান্ডিং যোগ কর, আউটস্ট্যান্ডিং যোগ কর, মানে মুখস্থ করে অ্যাডভান্স হলে মাইনাস, আউটস্ট্যান্ডিং যোগ। আমি বুঝিয়ে দিলাম ব্যাপারটা, আউটস্ট্যান্ডিং হলে যোগ করতে হবে। এটা কত হয়, 34,200 টাকা। আউটস্ট্যান্ডিং কত টাকা ছিল রে বলতো আউটস্ট্যান্ডিং? 1500, তাই তো? আর নেই, বাইরে পাঠিয়ে দে, 35,700 টাকা, ঠিক আছে তো? প্রত্যেকে ওয়েজেস কমপ্লিট করে দিলাম, দেখ ওয়েজেস কমপ্লিট হয়ে গেল। এবার দেখ কি বলেছে, কি বলেছে এটা, ব্যাড ডেট রিজার্ভ,
আগের অঙ্কটাই করলি না, আগের অঙ্কটায় প্রভিশন ফর ব্যাড ডেট বলেছিলি না, প্রভিশন ফর ব্যাড ডেট। আরে ওই প্রভিশন ফর ব্যাড ডেটই আর কোনো ব্যাড ডেট হিসাব, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা মনে কর প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট কার উপর হয়? কার উপর করেছিলাম আগের অঙ্কটা? লিখেই দিয়েছি ডেটার্স এর উপর, দেখ লিখে দিয়ে ডেটার্স এর উপর। তাহলে বল দেখি এই যে ব্যাড ডেট রিজার্ভ এটা কি ওল্ড নাকি নিউ, কি মনে হয়? আগের অঙ্ক বলেছিলাম, বলে এটা ওল্ড না নিউ, অ্যাডজাস্টমেন্ট থাকলে যাকে নিউ বলে। এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে নিউ। কত টাকা বলেছে বল? নিউ কত বলেছে? ডেটার্স এর উপর 5%। ডেটার্স কত ছিল খোঁজ, এই ডেটার্স 40,800 উপর 5%। তাই তো 40,800 উপর 5% করে দেখ কি কত হচ্ছে। 40,800 উপর 5% করে দেখ কত বেরোচ্ছে। দুটো শূন্য দুটো শূন্য কেটে যাচ্ছে, 408 কে 5, 400 কে 5 দিয়ে 2000, 2040 টাকা মনে হচ্ছে, 2040 টাকা। 2040 টাকা হলে এটাকে কি প্রভিশন বলে বল? এটাকে বলে নিউ প্রভিশন। এটাকে বলে নিউ প্রভিশন। কত বেরোলো? 2040 টাকা। নিউ প্রভিশন 2040, দেখেছিস? নিউ প্রভিশন কত বেরোলো? 2040 নিউ। এবার ওল্ড খোঁজ, ট্রায়াল ব্যালেন্সে খোঁজ ওল্ড। এই দেখ ট্রায়াল ব্যালেন্সে, দেখ তো ওল্ড কোথায় আছে। ওল্ড দেখ, আমি দেখছি, দেখতে পেলে বলবি, দেখতে পেলে বলবি। এই দেখ, দেখি ওল্ড কত আছে বল। বড় কে, ওল্ড বড় না নিউ বড়? তাহলে কোন দিক লিখবি? ডেবিটে লিখবো। নিউ বড়, নিউ বড়, নিউ বড় ডেবিটে লিখতাম। চলে আয়, নিউ বড় ডেবিটে লিখতে হয়, ভুলে গেছিস? পিএল এর ডেবিটে লিখ, কি লিখবো? লেখ টু ব্যাড ডেট রিজার্ভ। স্যার প্রভিশন ফর ব্যাড ডেট, আরে প্রভিশন ফর ব্যাড ডেট আগের অঙ্কে ছিল, এই অঙ্কে ব্যাড ডেট যে নাম আছে সেই নামটাই লিখবি। টু ব্যাড ডেট রিজার্ভ, লেখ টু, লেখ টু ব্যাড ডেট রিজার্ভ। কি লিখবো? নিউ। নিউ কত বেরোলো বল? আচ্ছা তোরা দেখিয়ে দে, পরে তো ভুলে যাবি। 2040 কতর উপর বেরোলো? 40,800 উপর কত পার্সেন্ট? পার্সেন্ট দেখিয়ে দেয়। 2040 ছিল তো, ওল্ড ছিল 1200, মাইনাস দিয়ে লেখ ওল্ড 1200। 140, ঠিক আছে? দেখ করে দিলাম কিন্তু সুন্দর ভাবে, ঠিক আছে তো, হয়ে গেল এটা। লিখেছিস 440? দাঁড়া দেখাচ্ছি আবার। ঠিক আছে, নেক্সট অ্যাডজাস্টমেন্ট চলে আয়। দেখি কতগুলো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এবার বলছে প্রোভাইড 10% ডেপ্রিসিয়েশন আর অ্যানাম প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি। তোরা তো জানিস এমনি, এ তো পরে কালকেই চ্যাপ্টার আরম্ভ করবো। ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন জানিস তো, আজকে তুই যে ফোনটা ইউজ করছিস, ফোনটা যে ইউজ করছিস, ধর ফোনটা যত টাকা দিয়ে কিনেছিস, ধর ফোনটা মানলাম 30,000 টাকা দিয়ে কিনেছিলি, সারা বছর ফোনটা ইউজ করলি, বছর শেষে ফোনটার ভ্যালু 30,000 টাকা থাকবে নাকি ফোনের ভ্যালু অনেকটা কমে যাবে? এই যে ফোনের ভ্যালুটা কমে গেল, কেন কমে গেল? কারণটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ফোনটা ইউজ করেছিস বলে ফোনের ভ্যালু কমে গেল, বলে ডেপ্রিসিয়েশন। বুঝা গেল? ডেপ্রিসিয়েশনটা কি আমাদের কাছে কি মনে হয়? ডেপ্রিসিয়েশন খরচ। আর খরচ কি খরচ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? কোথায় আসা উচিত? পিএল এর ডেবিটে। 10% ডেপ্রিসিয়েশন কার উপর? প্ল্যান্টের উপর। তার মানে তোর যে কোম্পানিতে বা ফ্যাক্টরিতে প্ল্যান্টটা, যে প্ল্যান্টটাতে ইউজ করলি, প্ল্যান্টার মেশিনটা ইউজ করলি, ইউজ করলে ওর ভ্যালুটা আস্তে আস্তে কি হবে? কমছে। কতটা কতটা ইউজ করছিস? 10% ইউজ করছিস, তাহলে 10%। তাহলে দেখ প্ল্যান্টার মেশিনে চলে যা, দেখ কোথায় আছে প্ল্যান্টার মেশিনই খোঁজ। ভালো পয়েন্ট দিয়েছে প্ল্যান্টার মেশিনারি। কত বলেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ওয়ান অফ দ্য মেশিন কস্টিং 5,000 টাকা ওয়াজ ইনস্টল 1/7/24/22,800। আমি আমি এখানে করছি, তোরা খাতায় করবি ওটা, হ্যাঁ দেখাচ্ছি। খাতায় করবি কিন্তু, হ্যাঁ? আগে দেখে নে আগে, তারপর টুকবি। আমাদের দেখতো তোরা যে অঙ্কটা করছিস না, ট্রেডিং আর পিএল, ওখানে ফর দ্য ইয়ার এন্ড কত লিখেছি? 31/12/24। তাহলে শেষ এটা হচ্ছে ফর দ্য ইয়ার এন্ড 31/12/24। তাহলে শুরু কবে হয়েছিল বল? 1/1/24। কোনো ডাউট আছে এখানে বল? এখানে কোনো ডাউট আছে? 1/1/24। এইবার বলেছে কি
মেশিনটা তুই একটা ইনস্টল মানে তুই নতুন একটা মেশিন কিনেছিলি 5,000 টাকা দিয়ে, কবে কিনেছিলি মেশিনটা? বল বল, ডেট বল। 1/7/24 তুই 5,000 টাকা দিয়ে মেশিন কিনেছিলি। আর মনে পড়ে একটা মেশিন ইনস্টল করেছিলি 1,000 টাকা, প্রথমে বলেছিলাম মেশিন ইনস্টল করেছিলি, মনে করতে পারছিস নাকি মনে করতে পারছিস না? বলবো, দেখাচ্ছি, দেখ দেখ কোন পয়েন্টটা দেখাচ্ছি, মন দিয়ে শুনবি। তুই তো 1,000 টাকা, তুই তো মেশিন কিনলি 5,000 টাকা দিয়ে, এবার দেখ ইয়ে মনে পড়ে ওই মেশিনটা যে 5,000 টাকা দিয়ে কিনলি, তাহলে মেশিনটা ইনস্টল করতে হবে তো, মেশিন ইনস্টল করতে কত টাকা লেগেছিল? 1,000 টাকা। বুঝলি? মেশিন ইনস্টল করতে 1,000 টাকা লেগেছে, তাহলে ধর আজকে ধর আমি একটা এসি কিনলাম 45,000, এসিটা ইনস্টল করতে 5,000 টাকা লেগে, তাহলে আমি বলবো এসির খরচা কত বলবো, বলতে পারবি? তাহলে মেশিন কিনি 5,000 টাকা দিয়ে, ইনস্টল করতে 1,000 টাকা লেগে, মেশিনের দাম কত বলবো? 6,000, 5-এর সাথে 1 যোগ করে 6,000। এটা ছিল 22,500, তাই তো 22,500 ছিল। 1 মিনিট আমি একটু, এটা যে 22,500 এই দিন বলেছে, এই সপ্তাহে এখানটায় লেখাটায় গন্ডগোল করেছে, তারা কোশ্চেনটা একটু চেঞ্জ করতে হবে। এই লেখাটা উচিত ছিল অ্যাডজাস্টমেন্ট, এইটা লেখা উচিত ছিল অ্যাডজাস্টমেন্ট, বলে দিচ্ছি। এই লেখাটা উচিত ছিল অ্যাডজাস্টমেন্ট, এই যে ওয়ান মেশিন কস্টিং 5,000 টাকা ইনস্টল 124, ঠিক আছে, এটা অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছে, এটা অ্যাডজাস্টমেন্ট লেখা উচিত ছিল, ঠিক আছে তো। আর প্ল্যান্টের মেশিন 22,500 টাকা, এটা অ্যাডজাস্টমেন্ট লেখা উচিত, এখানে 22,500 টাকা লিখবো, এখানে 22,500 টাকা ছিল। ভালো করে বোঝ ব্যাপারটা কি বলছি, এইটা এটা ব্যাকেন্ড লিখলাম থাকবে কি, এটা মনে করে এটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, অ্যাডজাস্টমেন্টে থাকে, এটা অ্যাডজাস্টমেন্টে দিয়েছে। প্ল্যান্টের মেশিন 22,500, শুরুতে ছিল 22,500, ঠিক আছে তো। তুই 5,000 টাকা দিয়ে মেশিন কিনেছি 1/7/24, 1,000 টাকা ইনস্টলেশন, 6,000 টাকা হলো, ঠিক আছে। তাহলে শেষে কত হবে? 22,500 আর 6,000, এটা 28,500, এটা না লিখলেও চলবে, আমার জানার দরকার নেই এই জায়গাটা, এই জায়গাটা জানার দরকার নেই আমার তো, ব্যালেন্স শিট করতে পারিনি, আমার জানার দরকার নেই। ডেপ্রিসিয়েশন কি করে হয়? ডেপ্রিসিয়েশন 10%। এই যে তুই যে এই তারিখে যে মেশিনটা ছিল 22,500, এই মেশিনটা কি সারা বছর ইউজ করেছে? ভালো করে বুঝবি কিন্তু। তাহলে 22,500-র উপর সারা বছর ইউজ করলে কত পার্সেন্ট? 10%। মনে পড়ে তোরা করেছিলাম, সিঙ্গেল এন্ট্রিতে করেছিলাম, তারপর আবার কিনেছি কবে? 6,000 টাকা কিনেছি 1/7/24। তাহলে এটা কত পার্সেন্ট? 10%। ক মাস ইউজ করেছি এটা দেখে কি মনে হয়? 6 মাস। 600-র হাফ 300 টাকা, আর এটা কত হচ্ছে? 2,250। তাহলে কত? 2,000, 2 আর 3 5, 2,550 টাকা। এখানে টোকেন, এটা টোকেন 2,550 টাকা ডেপ্রিসিয়েশন।
পিএল কত লিখবো 2550 ডেবিটে লিখ পিএল এর ডেবিটে লিখ টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি পিএল এর ডেবিটে লিখ টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি কত বললাম 2550 টাকা। আমি আমি তো অঙ্কটা একটু চেঞ্জ করে দিলাম যদি এটাকেই যদি সত্যতা মানা হয় ওরা যেটা বলেছে এটাই যদি মানা হতো তাহলে কত হতো মানে আমার কথাটা বুঝতে পারলি কি বললাম আমি তো কোশ্চেনটা চেঞ্জ করলাম আমি মনে করলাম এই যে থার্ড ব্র্যাকেট যেটা দিয়েছে এটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে তাহলে কি হতো এটা আর যদি মনে করি ওরা যেটা দিয়েছে এটা ঠিকই দিয়েছে এটাকেই যদি করতে হয় তাহলে কি করা হতো তাহলে সেক্ষেত্রে কি হতো ভালো করে বুঝ আচ্ছা এটা হলে কি হতো বুঝতে পেরেছিস তো এটা হলে আচ্ছা এটা করে নি তারপরে কি হতো চেঞ্জ হতো আমি বলে দিচ্ছি এটা বুঝতে পেরেছিস তো এটা যদি অ্যাডজাস্টমেন্টে থাকতো তাহলে কি হতো এটা হতো 2550 তাহলে তুই চলে আয় এখানে লিখবো টু ডেপ্রিসিয়েশন লিখ টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি কত টাকা 2550 টাকা হয়ে গেল নেক্সট দুটো অ্যাডজাস্টমেন্ট আছে রিপিট করে বলে দিই বলে 300 টাকা রিসিভড অ্যাজ অ্যাডভান্স নেক্সট ইয়ার ইনক্লুডেড ইন দ্য রেন্ট রেন্ট খোঁজ উপরে রেন্ট কত আছে রেন্ট দেখ তো খোঁজ রেন্ট কোথায় আছে এই দেখ রেন্ট রিসিভ দিয়েছে বল দেখি রেন্ট রিসিভ এটা তো ইনকাম কি ইনকাম ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ইনকাম কি ভাবছিস নাকি কি ইনকাম ডাইরেক্ট না ইনডাইরেক্ট ইনডাইরেক্ট ইনকাম ইনডাইরেক্ট ইনকাম 3300 টাকা তাই তো 3300 টাকা লিখ চলে যা এখানে লিখ পিএল এর কেইটা লিখ এখানে লিখ বাই রেন্ট রিসিভড লিখ বাই রেন্ট রিসিভড 3300 টাকা ঠিক আছে তো হয়ে গেল 3300 একটু ফাস্ট করবি 3300 টাকা এবার দেখ কি বলেছে বলছে 300 টাকা বিং রিসিভড এজ অ্যাডভান্স অর্থাৎ ধর আমি এত টাকা রেন্ট পেয়েছি ভাড়া পেয়েছি মানে 300 টাকা আমি অ্যাডভান্স পেয়েছি মানে কোন বছরের মানে পরের বছরের টাকা পেয়েছি তা পরের বছরের টাকা নেওয়া উচিত নাকি আমরা অ্যাকাউন্টস করি কি এই বছরের তাহলে 5,000 টাকা নেবো কি নেবো না তাহলে কি করবো মাইনাস করবো লেখ অ্যাডভান্স বলে মাইনাস কর এর থেকে মাইনাস কর 300 টাকা অ্যাডভান্স বুঝেছিস সেটা অ্যাডভান্স 300 টাকা মাইনাস কর বাদ দিয়ে বাইরে বসিয়ে দে 3,000 টাকা অ্যাডজাস্টমেন্ট তুই করে চলে যা তার বাইরে মিলিয়ে দিতে পারবি ঠিক আছে বলছে প্রোভাইড ফর 500 টাকা কমিশন রিসিভেবল আমি বিজনেস করছি আমি এমন কিছু কাজ করি এর জন্য কমিশন পেয়েছি বলছে কি কমিশন রিসিভেবল আজকে তুই কোনো কাজকর্ম করছিস তার জন্য তুই কমিশন পাবি ধর তোর জন্য কোম্পানির কোনো সেল হয়েছে তাহলে কোম্পানি তোকে কি দেবে কমিশন দেবে তোর কাছে কি কমিশনটা ইনকাম কমিশন রিসিভেবল মানে কি তোর একটা ইনকাম আছে তুই টাকাটা এখনো তুই পাসনি বুঝিস কি বললাম কমিশন রিসিভেবল এখনো পাসনি ইনকাম বাট এখনো তুই টাকাটা পাসনি ঠিক আছে তো তাহলে এটা কি হবে তাহলে কমিশন রিসিভেবল এটা বল দেখি এটা কি এটা আমার কাছে কি আইটেমটা কি ইনকাম নাকি খরচা কমিশন রিসিভেবল বল দেখি এটা ইনকাম তাহলে ইনকামটা কোন দিক বসবে এই দিকে বসবে তার দেখ কমিশন কি ছিল এখানে এখানে কমিশন আছে দেখ খোঁজ এই দেখ কি আছে কমিশন তুই অলরেডি আজকে আমাদের ফার্ম 5,000 টাকা কমিশন পেয়েছে তাই তো কত টাকা কমিশন পেয়েছে 5,000 টাকা কমিশন পেয়েছে কিন্তু 500 টাকা কমিশন এখনো পাইনি পাবে তাহলে তোর তাহলে বল তুই আমরা অ্যাকাউন্টস করি কি পুরো 12 মাসে আমি এই টাকাটা হাতে পেয়েছি আমি 500 টাকার কাজ দিয়েছি কিন্তু ওই টাকাটা এখনো পাইনি তাহলে ওটা নেওয়া উচিত কি নেওয়া উচিত নেওয়া উচিত নেওয়া উচিত বুঝিস কি বললাম আমি ধর স্টুডেন্ট পড়িয়েছি ধর প্রতি মাসে ধর 10,000 টাকা করে মাইনা 12 মাসে ধর 1,20,000 টাকা
ঠিক আছে, 1,20,000 টাকা আমার মাইনে। এবার ধর আমি 1,10,000 টাকা পেয়েছি, 10,000 টাকা কোনো পাইনি, তাহলে আমার নেওয়া উচিত কি নেওয়া উচিত? মানে সিম্পল ব্যাপার। আমি মোটামুটি এটাকে কি বলেছে, কমিশনটা কি হয়েছে, অ্যাক্রু হয়ে গেছে কিন্তু রিসিভড হয়নি, তাহলে এটা নেওয়া উচিত। কমিশন রিসিভ 5,000 টাকা ছিল, তার সাথে কি করবো, এটা যোগ করবো, কত টাকা, 500 টাকা, 5,500 হবে। কমিশন রিসিভ ইনকাম লেখ বাই কমিশন, সাথে যোগ হবে কি, অ্যাক্রু বলে। শেয়ার 5,000 টাকা আমি পেয়ে গেছি, দেখ বলছে কি টাকা পাওয়াকে, মানে টাকা পাওয়াকে কিন্তু ইনকাম বলে না, ইনকামটাকে বলে, সার্ভিস দেওয়াকে ইনকাম বলে। 5,000 টাকা পেয়েছি, আরো 500 টাকা পাইনি, সার্ভিস দিয়েছি, টাকাটা পাইনি, দিতে হবে। ব্যাস, মোটামুটি সব পোস্টিং কমপ্লিট করে দিলাম, মানে অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট করে দেওয়া হয়েছে তো সবার, টোকা টোকা সবার হয়েছে আশা করছি। অ্যাডজাস্টমেন্ট কিন্তু দেখ সব কটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। এবার দেখ ওপরে কিছু, দেখ এর মধ্যে কি কি আইটেম কভার হয়ে গেল, দেখ ক্যাপিটাল ব্যালেন্স শিটে আসে, নেব না। সেলস 2,55,000 টাকা লিখেছিলাম, সেলস 2,55,000, এখানে লেখ সেলস, ওপরে লেখ ট্রেডিং এর এইটা লেখ সেলস 2,55,000 বাই সেলস। ইনারে লিখবো কারণ অ্যাডজাস্টমেন্ট আছে, সেলস হয়ে গেল। রিটার্ন মানে এটাকে পারচেস রিটার্ন 5,000, পারচেস রিটার্ন পারচেস থেকে মাইনাস হবে, এখানে লেখ রিটার্ন লেখ 5,000, 1,79,300 টাকা। ঠিক আছে, তো 5,000 টাকা বাদ দিয়ে 1,79,300 টাকা হয়ে গেল। লিখলাম তো দেখ, তো এই যে রিটার্ন লিখলাম, এই রিটার্ন 5,000 টাকা, আর এখানে সেলস, এখান থেকে রিটার্ন মাইনাস হবে। ওয়েট কর দেখাচ্ছি। ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স শিটে আসে, আসবে না। ব্যাড ডেট হিসাব হয়ে গেছে। ক্রেডিটার্স ব্যালেন্স শিটে আছে, আসবে না, ঠিক আছে। ড্রয়িংস আসবে না। ওপেনিং স্টক কুড়িয়ে, সেল রিটার্ন 2,500 টাকা, সেল রিটার্ন 2,500, এখানে লেখ 2,500 টাকা সেল রিটার্ন। এখান থেকে তাতে 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 টোক, তাতে টোক, জলদি টোক। আর একটা আইটেম বাকি আছে, ব্যাস শেষ। পাইতে তুই মিলিয়ে নিস, হ্যাঁ। আর একটা আইটেম বলে দিই, তারপর মিলিয়ে নিতে পারবি। হয় টোকাইছে, টোকাইছে প্রত্যেকের, ঢুকেছিস। এখানে ওপেনিং স্টক ছিল দেখ, টু ওপেনিং স্টক, দেখ ওপেনিং স্টক কত ছিল, সবই তো হয়ে গেল। দেখ দেখ দেখ, এই যে ওপেনিং স্টক 20,000 টাকা, ওপেনিং স্টক 20,000 টাকা, সেল রিটার্ন হয়ে গেছে। ওপেনিং স্টক 20,000 টাকা লেখ, লিখেছিস তো ওপেনিং স্টক 20,000 টাকা, লিখেন লিখেন, ওপেনিং স্টক 20,000 টাকা লিখেছিস তো, ওপেনিং স্টক 20,000 টাকা। এবার জেনারেল এক্সপেন্সেস লেখ, পিএল এর ডেবিটে লেখ, এটা পিএল এর ডেবিটে লেখ, পিএল এর ডেবিটে লেখ 8,500 টাকা। জেনারেল এক্সপেন্সেস পিএল এর ডেবিটে লেখ 8,500 টাকা। কি ছিল, ডেটার্স তো আসবে না বললাম, ক্যাশ ইন হ্যান্ড আসবে না বললাম, ডিসকাউন্ট পিএল এর ডেবিটে লেখ, ডিসকাউন্ট আর পিএল এর ডেবিটে লেখ 2,500 টাকা। আচ্ছা লিখেছিস তো, পিএল এর ডেবিটে ডিসকাউন্ট হলো 2,500 টাকা। ইন্টারেস্টটা পরে বলছি, রেন্ট রিসিভ হয়ে গেছে, কমিশন রিসিভ হয়ে গেছে, ওয়েজেস হয়ে গেছে, তাহলে লাস্ট পয়েন্ট, ইন্টারেস্ট পেড অন লোন। তুই লোন নিলে কি করতে হবে, লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে, তুই 1,000 টাকা ইন্টারেস্ট দিয়েছিস। এবার উপরে দেখতো তুই কত টাকা লোন নিয়েছিলি, লোন, এই দেখ লোন, কত টাকা লোন নিয়েছিলি, কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে,
20 আর 6% কত হয়? 1200 টাকা। 1200 টাকা ইন্টারেস্ট দিতে হবে, 1200 টাকা। 1200 টাকা, তাহলে লেখ পিএল এর ডেবিটে লেখ ইন্টারেস্ট অন লোন 1200 টাকা, ব্যাস। লেখ টু ইন্টারেস্ট অন লোন 1200। 20,000 এর 6%। মোটামুটি আর কিছু নেই, এবার মিলিয়ে দিতে পারবি। এখন বলি স্যার ওখানে কি ছিল, ইন্টারেস্ট পেড কত লেখা ছিল, 1000 টাকা লেখা ছিল তো, মনে পড়ছে তো? কোশ্চেনটা দেখাবো, টোক দেখাচ্ছি, দেখে দেখ 1000 টাকা লেখা আছে। এই দেখ, কোথায় ছিল লেখাটা? তোকে দিতে হবে 1200, দিয়েছিস কত? কত টাকা বাকি রেখেছিস? 200। তোকে দিতে ঠিক, একদম ঠিক বলেছিস, 200 টাকা বাকি রেখেছিস, কিন্তু তোর খরচা কত? তোর ইন্টারেস্ট দিতে হবে কত? আমরা অ্যাকাউন্টেন্সি কি করি, পেমেন্ট করাকে খরচ বলে নাকি বেনিফিট নিয়ে আগে খরচ বলে? তো বেনিফিট টাকা নিয়ে 100 না 1000? 1200 পেমেন্ট করে 1000 টাকা, 200 টাকা পে করতে হবে, ঠিক আছে তো? তো ব্যাস হয়ে গেল, সব শেষ। এবার তোকে মেলাতে হবে, তুই চলে যেতে পারিস, তুই স্কুল যাবি, চলে যেতে পারিস, হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাকি সব মিলে যাবে, ঠিক আছে তো? চলে যা। না চলে যা, চলে যা, চলে যা। ওফ, তোকে বললাম চলে যেতে, চলে যা, চলে যা। হয়ে যাবে তো, ওটা কিছু নেই, মেলানো তো হয়ে যাবে, ফটো পাঠিয়ে দেবো তোকে, যা। যথেষ্ট যাবে, তুই চলে যা, এটা করে যা তুই। তুই করে যা, তুই চলে যা, তুই চলে যা না। স্কুল যাবি তো। এই গল্প থাকে সে। দেখ, এটা কত হচ্ছে, এখানে লিখবো দুটো শূন্য, এটা 5, ঠিক আছে, 2 আর 2 4, ঠিক আছে, 25 আর 2 27। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে, মানে এই অ্যাডজাস্টমেন্ট গুলো করতে গেলে, তুই বাড়িতে একবার না দেখলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করতে পারবি না কিন্তু। এই ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে গেলে তো বাড়িতে দেখতে হবে কিন্তু অঙ্কগুলো। এটা কত, 274,500, সব করে যোগ করে এটা। আর কোনো আইটেম ছিল না, দেখি তো। সব ফ্রেড ছিল, দেখতো 10,300 টাকা, দেখি দেখতো ফ্রেড, চোখে পড়ছে নাকি দেখতো, দেখতো ফ্রেড। আচ্ছা ঠিকই আছে, করে দিয়েছি। এটা যোগ কর, কত হচ্ছে বলতো? দুটো শূন্য, 7 আর 3 10, 10-এর 0 ক্যারি 1, 5 আর 1 6, 6 আর 9 15, 15-এর 5 হাতে হচ্ছে 1, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 4 আর 7 11, 11-এর 1 হাতে হচ্ছে ক্যারি 1, ঠিক আছে, 3 আর 1 4, 4 আর 7 11, 11-আর 2 13, হাতে হচ্ছে 1, 1 আর 1 2। শূন্য মনে হয় বেশি লিখেছি, 2,31,500 হবে, দেখে নিচ্ছি একটু। একটা শূন্য বেশি লেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটাই দেখছি। 20,000 যোগ 1,79,300 যোগ 35,700, 2,35,000 হবে। ও এখানে একটা মানে, এখানে একটা ভুল লিখে দিয়েছি। মানে 35,000, ঠিক আছে তো?
তাহলে 2,74,500 থেকে ওটা হচ্ছে 39,500 বাদ দিই। এখানে লিখবো কি টু গ্রস প্রফিট। টু গ্রস প্রফিট ঠিক আছে তো, 39,500 লিখেছিস তো। এখানে লিখ বাই গ্রস প্রফিট বিডি। ৳40,000 হচ্ছে টোটাল। 39,500 3 42,500 42,500 43,500 48,000। 48,000 থেকে এগুলো বাদ দেবো। তাহলে এটা যোগ করে নে। ৳590। এটা হচ্ছে 32,410। এটা হচ্ছে টু নেট প্রফিট। বুঝলি? চলে যা। শোন একটু বলে দিই, যেটা বলছিলাম তোকে, বলছিলাম না, এটা বলে দেবো, দেখ এটা শুনে নি কিন্তু। যদি তুই মনে কর অনেকে যে বলে এই কোশ্চেনটা ঠিক আছে, যদি ঠিক থাকতো তাহলে কি হবে, আমি বললাম ভুল আছে বলিনি। আমি বলেছি এই পয়েন্টটা যদি অ্যাডজাস্টমেন্টও থাকতে পারে, যদি থাকতো তাহলে কি হতো, অ্যাডজাস্টমেন্ট থাকলে কি হতো সেটা বললাম। এবার অ্যাডজাস্টমেন্ট না থাকে, যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে এখানেই থাকতো তাহলে কি হতো, যে এই জায়গাগুলো মুছি তাহলে তো বোঝাতে সুবিধা হবে আমার। থেকে এটা হচ্ছে 31/12/24। এবার এখানে কি ছিল, কেনা হয়েছিল কবে, দেখ কি বলেছিল, কোথায় গেল, 1/7/24। কত টাকা দিয়ে কেনা হয়েছে, 5,000 টাকা। এই যে এখানে 22,500 টাকা, 22,500 ছিল, যেটা দেখি দাও, 22,500 কবে দিয়েছিল, বছরের শেষ দিন। তাহলে শুরুতে কত ছিল বল, বলতে পারি না, 17,500 ছিল, বল হ্যাঁ কি না। 17,500 শুরুতে ছিল, তাহলে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হতো, তখন হতো 17,500 ওপর 10% মানে কত বল, 17,500 10% করলে কত হয়, 1,750। বুঝেছিস নাকি বুঝতে পারছিস,
আর এক্ষেত্রে 6,000 হবে। কেন 6,000 হলো? কেন 5,000 টাকা দিয়ে নতুন একটা মেশিন কিনেছিল আর মেশিনটি ইনস্টল করতে 1,000 টাকা লেগেছিল। তাহলে 5 আর 1 যোগ করে 6,000 টাকা, কত? 350। তাহলে কত হচ্ছে? 1,750 আর 300 কত হচ্ছে? 2,050। বুঝতে পারলি? এটা একটু ফটো তুলে নে। এর ফটো তুলে নে। যদি কোশ্চেনটা ঠিক থাকে তাহলে কি হতো? দুটোই করে দিন। বুঝলি? তারপর হোমওয়ার্ক গুলো দিচ্ছি। হয়েছে? আজ হয়েছে? আচ্ছা, তাহলে একের অঙ্কটা হয়ে গেল। দুইয়ের অঙ্কটা হয়ে গেল, তাই তো? তিনের অঙ্কটা কি হোমওয়ার্ক দিয়েছিলাম? তিনেরটা করি বাড়িতে। 3 নম্বর অঙ্কটা বাড়িতে করবি। ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা বাড়িতে করবি, না পেলে তো করিয়ে দিতে হবে, আমাকে সেটা অসুবিধা নেই। 3 নম্বর অঙ্কটা যখন করবি না বাড়িতে, শুনে নে। এই যে অ্যাডজাস্টমেন্ট, একটু শুনে নে, তাহলে তোর কাটাকাটি হবে। এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে না, যেমন দেখ, দেখ স্যালারির একটা অ্যাডজাস্টমেন্ট আছে, যদি পারিস তো করবি, আর না পারলে স্যালারিটা লিখবি। স্যালারি অ্যাডজাস্ট, যার অ্যাডজাস্টমেন্ট থাকবে সেই ইনারে বসে। কি বললাম? বুঝতে পারলি কি বললাম? জানা দেখ, আগেরটা করলে ওয়েজেস অ্যাডজাস্টমেন্ট ছিল, দেখবি ওয়েজেস ইনারে লিখলাম, তারপর যোগ বিয়োগ করে বাইরে বসলো। তাহলে তুই অ্যাডজাস্টমেন্ট যদি না পারিস, স্যালারিটা ইনারে লিখে রাখবি, লিখে একটু ফাঁকা রাখবি। বুঝতে পারলি কি বললাম? বাইরের ঘরে লিখবে, তাহলে কাটাকাটি হবে না। আমার কথাটা বুঝতে পারলি তো কি বললাম? তারপর বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন, তুই তো যদি পারিস করে দিবি, যদি পারিস করে দিবি। হয়ে গেল তো? বুঝতে পারলি? এইটাই বলছি, আর কিছু না। তাহলে এই অঙ্কটা করবি তিনের। আরেকটা দরকার নেই। ব্যাস, এই অবধি করা পাতা, তারপরে আবার দেবো। একটাই দিলাম না? একটাই দিলাম, যে একটাই কর, একটাই অঙ্ক কর।